হ্যালো, হ্যালো, হ্যালো চেক। ঠিক আছে। আচ্ছা, এইটা ছিল কাজ না? আমার এই কনফিডেন্সটা ছিল যে এটা সবাই বানাতে পারবো। কিন্তু এটাও হলো না। এখন কঠিনের ধারে কাছে তো নাই। এখন যদি লিখতে না পারি তাহলে এই দোষ কার? এই যে একাডেমিয়া ডেভেলপমেন্ট, এই লেখাটাও ঠিক মতো হয় নাই অনেকের। আচ্ছা, লেখাটা বাদই দিলাম। ধরেন এই টুলসটার নাম কি? যারা দাঁড়ায় আছেন তারা, ডিরেক্ট সিলেকশন টুল। এটা দিয়ে কি করি? এটার কাজ বলেন। এই আপনি আগে বলবেন, এই টুলস এর কাজ কি? ডিরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে কি করি? সিলেকশন করে সাইডের পাশে কাকে নেই? এই বসেন, এক জায়গায় বসেন। হয় নাই, এই জন্যই তো কাজও হয় না। এই টুলটা খুবই সামান্য বাট অনেক পাওয়ারফুল। এটা দিয়ে আমরা অবজেক্টকে সামনে পিছনে নেই, বড় ছোট করি, কিন্তু এটা দিয়ে সেটা করি না। আচ্ছা, তাহলে এই তিনজনের আনসারটা ভুল দিল। ধরেন এখানে আমি এটা বানাইলাম, এটার কালার এটা দিলাম। অনামিকা বলেন। আচ্ছা, ধরেন এটা এরকমই আছে, এটার মতো এই পাশে আরেকটা হবে, এটা এরকম ক্রস হবে। হাউ? এটা আছে না এভাবে? আরেকটা এই সাইডে হবে, এভাবে ক্রস হবে, পূরণ চিহ্নের মতো। তাহলে এটাকে আমি করব কিভাবে? রাইট বাটন ক্লিক করে রোটেট। এই যে এটা রোটেট টুলের সাথেই দেখাই দিছিলাম যেদিন রোটেট টুল ক্লিয়ার করেছিলাম। রিফ্লেক্ট, আচ্ছা রিফ্লেক্টটা দিলে এরকম হয়। তাহলে এটা মাথায় ছিল না। কাজ করার সময় দেখছি এরকম করছেন, এরকম নিয়ে এরকম করতেছেন, তারপরে এরকম মেলানোর চেষ্টা করতেছেন। হোয়াট ইজ দিস? কাজ তো প্রত্যেকটা দেখাই গেছি, প্রত্যেকটা টুলস শেখানো হয়েছে। আমি যদি এটা বানাইতে চাই, 10 সেকেন্ডের চ্যালেঞ্জ। এই যে, আর অ্যাঙ্কর পয়েন্টের কথাটা এই জন্যই বলছিলাম আমি। এই যে অ্যাঙ্কর পয়েন্ট দুইটা ধরে এই যে টানলাম, এই যে রাইট ক্লিক, দুইটা টুলসের কাজ শেষ। সরি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। তারপর এই যে এখন ওটা ছোট হতে পারতো বা একটু ছোট। 10 সেকেন্ডের চ্যালেঞ্জ। তাহলে এই কাজটা আমরা ঠিক মতো করতে পারিনি এই 11 জন। তার মানে আমি একদম বেসিক 1 নাম্বার ক্লাস ডিরেক্ট সিলেকশন টুল এটা অনেকবার দেখেছি না? এবং এই 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 কাজেরও একটা অংশ দেখাইছিলাম আমি, যে এরকম একটা থাকলে এই যে এটার পয়েন্টকে এই যে এরকম এরকম করে দেখাইছিলাম ক্লাসে, মনে আছে কিনা? এরকম অ্যারো বানাইছিলাম, তারপর এরকম কর্নারে যেরকম করেছিলাম। তাহলে এইটুকু মাথায় আসলো না যে আমি একটা এরকম নিলাম, আর সবাই কি করতেছে, এটা বানাইছে এটার সাথে নিয়ে এটা মিলাইতেছে। এটা জীবনে মিলবে এইভাবে? হয় পেন টুল ইউজ করতে হবে, নয়তোবা কি করতে হবে, আমাকে এই দুইটা পয়েন্ট, এই যে উপরের অ্যাঙ্কর পয়েন্ট, কার পয়েন্ট, কোনটার কাজ কি, এই ভিতরের দুইটা বলের মতো যে আছে, এই দুইটা বল কি করে বলেন? অ্যাঙ্কর পয়েন্ট কি করে বুঝছি? এই উপরের এখানে কয়টা কি আছে বলেন? উপরের দুইটা কি আর নিচের দুইটা কি? এই যে এখনো ক্লিয়ার বুঝে না।
উপরে দুটো অ্যাঙ্কর পয়েন্ট, এটা এটার অবস্থানটাকে মুভ করবে, এই যে এরকম করবে। এই যে মনে হইতেছে কি এখন ফ্লোরের মধ্যে শুয়ে আছে, এই শুধু অ্যাঙ্কর পয়েন্ট ধরে তার অবস্থানটাকে যে এরকম করে দিলাম। আর নিচের দুটো অ্যাঙ্কর পয়েন্ট না, এই দুটা হলো গোল কার্ভ পয়েন্ট, এই দুটা দিয়ে এরকম গোল করে, যে আইসক্রিম বানাই দেখেছিলাম ট্রায়াঙ্গেলকে। তাহলে এই যে এটা বানানোর পরে কাজ শেষ। এখন এই পাশে আরেকটা ছোট দরকার, তারপরে এটাকে সিলেক্ট করে কি করছি, রিফ্লেক্ট, ওই যে ভার্টিক্যাল কপি, জাস্ট এই পাশে এনে এই যে একটু মুভ করে এনে এখানে বসাই দিলাম, আর এটাকে একটু ছোট করে দিলাম। অথবা ছোট করতে গেলে রেশিও কমে যাবে, তাই না? আবারও একটা একটা ক্লিক করে শিফটে ধরে সেকেন্ড ক্লিক। এটা অনেকে জানে না, আমি শিওর, যে একটা অ্যাঙ্কর পয়েন্ট এসে একটা অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে ধরবে। এটা ধরে এটা ধরছি, তারপরে এই যে এরকম বা এরকম বা এরকম যেরকম দরকার আমরা কালার দিচ্ছি। তো এইটুকু পারলাম না আমরা, তাহলে কি করেন আপনারা বাসায় বলেন তো? এই কতবার ওয়ার্নিং করলাম, লাস্ট ক্লাসেও করলাম ওয়ার্নিং, আগে বললাম আমি গত ক্লাসে যে আপনাদের আপনাদের বেসিকের ক্লাস বেসিক টুলসের ক্লাস দেখানোর কথা ছিল আমাদের কোডার্স টেস্টের মডিউল অনুসারে মাত্র 3টা, উইথ ইনক্লুডেড দ্য ওরিয়েন্টেশন ক্লাস। তাহলে টুলসে ক্লাস পাইতেন কয়টা? দুইটা, আরেকটা 3টা, সেই জায়গাতে আপনাদেরকে ক্লাস করাইছি আমি 5টা, আরো 2টা বাড়ায় গেছে। তারপরে যদি বেসিকের এই অবস্থা হয় তাহলে কেমনে কি হবে বলেন তো? তাহলে আমি আরো 100টা ক্লাস দিলে লাভ আছে? সমস্যা কোন জায়গায়? সমস্যা তো থাকতেই পারে, অন্তত এরকম একটা সিম্পল জিনিসের তো সমস্যা থাকবে, এটা আশা করি নাই, নাকি? কি এইটা এক্সপেক্ট করতে পারি বলেন? এমন কি যে আমি আইসা একটা কঠিন কাজ দিছি, দিয়ে সবাই আটকে দাঁড় করে রাখছি? তাহলে বাসায় কাজ না করলে, ভিডিও না দেখলে, প্র্যাকটিস না করলে, এই যে কাজ দিলাম পারলেন না, আমি চোখ বন্ধ করে বসে থাকতে পারতাম, আজকে বাধ্য হয়ে দাঁড় করাইতে হইলো আমার। হ্যাঁ, আমরা বাঙালি, আমাদের স্বভাব আসলে খারাপ, আমাদের লজ্জা না দিলে আমাদের ভিতরে যায় না। 1000 টাকা ফাইন করলেও লাভ নাই। এই সামান্য কাজ পারলেন, আমি তো আর আপনাদেরকে এখন গভর্নমেন্টের লোগো দিব ভাবছিলাম, লাস্ট ক্লাসে দেখেছি না? তাহলে বললাম কিন্তু আরো অনেকেই কিন্তু নিচে আছেন এরকম অবস্থা। তো এরপর থেকে এটাই চলতে থাকবে, কাজ সহজ ও কঠিন হোক, না পারলে এই যে এমনি করে দাঁড় করে পুরো ক্লাস শেষ করায় দেব। বসেন, আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস, আমাদের বলে দিছি যে বেসিক গুলাকে কভার করে আসেন। আজকে বিজনেস কার্ডে যাব। আপনার ভিতরে যদি এরকম দুর্বলতা থাকে, আমাকে তো সেকেন্ড টাইম কোশ্চেন করারই সাহস পাবেন না যখন আমি বিজনেস কার্ডে যাব। হ্যাঁ, তখন তো ওইখানে আরো গলদ জমে যাবে, কভার করবেন কিভাবে? আহ আচ্ছা, আপনাদের গ্রুপে একটু কাজ দেখে আসি, কি করছেন বা আদৌ করছেন কিনা। বলে দিয়েছিলাম এই ফ্ল্যাগ সহ পতাকার ওইটা করার জন্য। Okay. পিয়াস, পিয়াস যেন কে? আপনি করছেন? আচ্ছা, বাংলাদেশ গভর্নমেন্ট। স্টার গুলা বেশি বড় হয়ে গেছে, যাই হোক। ইয়ে ইউজ করছেন তো, টাইপনে পাথ? আচ্ছা, মরিয়ম আক্তার, ফাইন।
ফন্ট ফন্ট নামাইছি সবাই। এটা নিজের অ্যাসেট, নিজের কালেকশন, এটাও যাতে আমার এই বইলা বইলা নামায় দিতে না হয়। হ্যাঁ, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে অ্যাটলিস্ট 50টা করে হলো ফন্ট নামায় রাখেন। দেখবেন আপনার আর ফন্ট নিয়ে আগামী 2, 4, 5 বছর হাত দিতে হবে না। দেখেছি না গত ক্লাসে? ওকে, আচ্ছা যাক, ওইখান থেকে ইউজ করছেন এখানে, গুড জব। যদিও হররের মধ্যে এখানে ব্রাশ আসতে পারে, ওই যে ব্লাডের ব্রাশ আছে কিছু হরিফিক, যাই হোক যেটুক করছেন ভালো হয়েছে, নতুন হিসাবে ভালো হয়েছে। আচ্ছা, এটাতে না যাই। এটা চ্যাপ্টা লাগতেছে কেন? এটা একটু চ্যাপ্টা লাগতেছে না? সেভ করার সময় কি করছেন নাকি এটা আদৌ এরকম বানিয়ে ফেলছেন? আচ্ছা, লেখাটা হইছে, ঠিক আছে। আরেকটার কাজ দিছিলাম আমি। হ্যাঁ, সে তো ছিলই, মানে লোগো এটাই যেটা ছিল। হোসনে আরা ফেরদৌসী করেছেন আপনি? হোসনে আরা, আচ্ছা আপনি আছেন। ফেরদৌসী কে? আপনি? তাহলে ওইখানে এটা বানাইতে পারলেন নাকি? এটা কি কপি? মাউস লাগবে না তো, কিবোর্ডে আরো একবার টান দিলেও চলে যাবে। না, এই যে এখানে আমি, এই যে আমি সিলেক্ট করে, আমি তো মাউস ধরিই নাই, ধরেন মাউস লাগবে না। এই দেখেন, প্রথমে কি করলাম, সিঙ্গেল এটা ধরলাম, এখন মাউস দিয়ে যদি টান দিলে না যায়, এই যে আমি আরো দিচ্ছি, যদি আমার আরো কমানো পার্সেন্টেজ, দেখেন, রাইট এরো। তো আমাকে তো সেটা বলবেন। যাই হোক, ভালো হয়েছে, এটা গুড, ঠিক আছে। আচ্ছা, এদিকে গ্যাপ ছিল, ফন্টটা আরো বড় করতে পারতেন। এটা এটা কি দিয়ে বানাইছেন? পেন টুল, ম্যাপ, আচ্ছা। পেন টুল কি এখন আগের থেকে ভালো হয়েছে কন্ট্রোল? আচ্ছা, এটা তো ক্লাসেই দিয়েছিলাম। এটা দেখে দেখে করছেন পুরাটা? ভালোই তো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, সমস্যা নাই, ও ব্যাপার না, ঠিক আছে। এটা রাইট অ্যালাইনমেন্ট হবে, হ্যাঁ, যেহেতু আপনি এখানে হেডিং করছেন এই সাইডে, এই এখন এই যে এই পাশে স্পাইন, না স্পাইনটা রাইট সাইডে আসবে। আর এই যে বুলেট পয়েন্ট, বুলেট পয়েন্টের, আচ্ছা ওকে, ওটা অ্যালাইনমেন্টে, এই যে আমি এখানে একটা প্যারাগ্রাফ নিলাম, তাহলে এখন ওই যে ওনারটাতে কিন্তু তাই হয়ে আছে, এই যে এই পাশে সমান, এই পাশে কি, কেন? এই যে প্যারাগ্রাফ প্যালেট, তারপরে এই যে লেফট অ্যালাইন দেওয়া আছে, আমি পথ দেখাইছি না, এগুলা সব এই যে বুলেট নিবেন। ওই পাশে বুলেটে কি প্রবলেম? বুলেট কিভাবে দিছেন? বুলেট এভাবে বানাইছেন না, শেপ দিয়ে, শেপ দিয়ে দিবেন। এই যে ইচ্ছা মতো দিতে পারতেছি। তারপরে যে তিনটাকে সিলেক্ট করে, হ্যাঁ, এখন যদি অ্যালাইনমেন্টটা থাকে আমার এইটা, তাহলে বুলেট পয়েন্ট চলে আসবে। যদিও বুলেট পয়েন্ট এই প্যারাগ্রাফের খণ্ডাংশে হয়, এই যে এরকম, এটা একটা প্যারা, মানে একটা কিছু, তারপরে এই যে তিনটার জন্য তিনটা বুলেট পয়েন্ট। আচ্ছা, তো এটা ঠিক করবেন, এইটা এই বুলেট পয়েন্ট থেকে লেখার গ্যাপ হবে, ঠিক আছে। বাকিগুলো তো সুন্দরই হয়েছে। এখানে সাদা সাদা আসতেছে কেন ওই যে উপরে? এখানে মিলে নাই, এই যে দেখেন, এই যে এখানে যে কার্ভটা আর এটার কার্ভ, এটা আসলে বাঁকা হয়েছে কেন? এই যে এই শেপটা দেখেন, নিচের দুইটা শেপ কেমন আছে, চারকোনা, তাহলে এটা একটু কার্ভ কেন বলেন তো? এটা কার্ভ হইতেছে ওই যে এই শেপটা যে কার্ভ, কিন্তু আপনার এখানে দেখেন তো মোটা চিকন কম বেশি না, এইটা এখানে যা আছে এখানেও তাই হবে।
যাক ভালো, এটা ভালো হয়েছে, একটু একটু ভুল আছে। আচ্ছা, গুড ট্রাই। ঠিক আছে। হ্যাঁ, এটা আরো সুন্দর করার অপশন আছে, বাট যেটুকু হয়েছে ভালো হয়েছে। হ্যাঁ, নতুন হিসেবে ভালো। আরো এরকম ম্যাগাজিন থেকে এরকম ভিন্ন ভিন্ন রকমের একটা করছেন, এতটুকু ভালো হয়েছে। তার এরকম কাজ আর 5-10টা করলে দেখবেন যে আপনারটা পারফেক্ট হয়ে যাবে। তো আমাদের সমস্যা হচ্ছে আমরা একটা করে থেমে যাই, থামা যাবে না। গ্রাফিক্সে একটা কথা একদম, মানে কি বলবো এটাকে, চিরন্তন সত্য, প্র্যাকটিস মেক পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস তত পারফেকশন আসবে। সাইদুর রহমান শোভন, আচ্ছা হইছে, ঠিক আছে। এইখানে একটু ক্লোজ হয়ে গেছে, একটু আর একটু গ্যাপ হবে। যাই হোক, ভালো। এইটা একটু ঠিক করেন, এখানে আইকনটা ঠিক হয় নাই, লেখাটা ঠিক হয় নাই। অরিজিনালটা দেখবেন, একসাথে রাখছেন। আচ্ছা, এই যে এটা মিলে নাই, দেখেন কার্ভ গুলা মিলে নাই আর কি। ঠিক আছে, দেখ অনেকটাই ভালো, আরো ভালো হয়ে যাবে। ঠিক আছে। হুম, সুন্দর। শাফকাত শাহরিয়ার, আচ্ছা এটা তো কিছু হইল না। আচ্ছা, এটা ইয়েলো কেন? সাদা দিলেই তো ভালো হতো। সবই ইয়েলো হয়ে গেল না। আরো ভালো হবে, এখানে অনেক ভুল আছে। এখনই ধরছি না, চেষ্টা করছেন, এটাই অনেক বড়। মোহাম্মদ রিপি, আচ্ছা এটা তো হলো না। এটা কি করছেন দেখেন তো, বাকিরা যে করছে আর আপনি এটা কি করছেন, গোজামিল হয়ে গেছে। এই যে এখানেই তো আছে, এটা তো ভুল আছে বাট যথেষ্ট ভালো, কিন্তু এটা তো হলো না কিছুই। এই আমি ভুল করে আপনাদের ব্যাচে এটা কখন দিছি? দেখছ? আচ্ছা, আরে এটা বনানী ব্যাচের ক্লাস, আইইউএক্স এর ব্যাচ, আমি এখানে দিয়ে ফেলছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলো আগের। তো গত ক্লাসে যারা দিছেন কম বেশি ভালো মন্দ, আহ ঠিক আছে দেখলাম। লাস্ট ক্লাসের কাজগুলা করি নাই কে আছে এরকম, এই যেগুলো দেওয়া ছিল করতে পারি নাই কে? এই তিনটা কাজের একটাও করি নাই। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন। কেন পারিনি আমরা? আপনার ল্যাপটপ ঠিক হয়নি। 1 ঘন্টা বসেন, 1 ঘন্টা বসে ভিডিও দেখলে হয়ে যায়। এটাতে এত সময় লাগার কথা না। কিন্তু এখন যে এই যে মিস দিচ্ছেন, এই ক্লাসগুলো তো ফেরত আসবে না। আজকে হবে আরেকটা ক্লাস, এটাও যদি না করেন পরে আরেকটা হবে, তাহলে এগুলা সব ল্যাকিংস থেকে যাবে আপনার। পরে দেখবেন এক সময় ভালো লাগবে না, ইয়ার ফাইনাল শেষ হওয়ার পরেও আর পারবেন না, অনেস্টলি স্পিকিং। তারপরে কে ছিল? করেননি কেন? জ্বর ছিল। আর কে ছিল? আপনি করেননি?
গত ক্লাসে ছিলেন না? ও, ভিডিও তো দেওয়া ছিল, ভিডিও দেখলেই তো হতো। আচ্ছা। ও, আচ্ছা আচ্ছা। অসুস্থ থাকলে তো আর কিছু বলার নাই আসলে। সুস্থতা হচ্ছে সবার আগে, তারপরে এইদিকে আপনি করেন কি সমস্যা? ভিডিও দিয়ে দিয়ে কি করতে? ক্লাসে না আসতে পারলেও তো ভিডিওর মেসেজটা নোটিফিকেশনটা চলে যায়, তাহলে ওইটা দেখে যা হয় ক্লাসে ওইটা তো ওইখানেই বলে দেই। তাহলে আসতে পারি না, এটা তো এটা তো হইলো না, এটা তো সমাধান হইলো না। আর কে আপনি? তো এই তো যেদিন গ্যাপ থাকে, এক ক্লাসের পরে আরেক ক্লাসের গ্যাপ থাকে 3 দিন, ওই দিন দেখেন, দেখে দেখে শেষ করবেন। এখন পিছায় পড়ছেন আপনাদের কারণেই, আপনি পরে আসছেন, জয়েন করেন নাই বা পিসি নাই, এগুলা কি আমার জন্য হয়েছে? কারোর কোনো রিজন কিন্তু আমার জন্য না। আমি ভিডিও রাত্রে দিতে না পারলেও সকালে দিয়ে দেই, কারণ আমার এখান থেকে বাসায় যেতে যেতেও 10টার উপরে বেজে যায়। তারপরে একটু নিজের ফ্রেশ হওয়ার ব্যাপার আছে, তারপর বসে দেওয়া লাগে। তো এটার ফাঁকে দেখা গেছে অনেক সময় হয়তো বা রাত্রে ভুলে গেছি, পরে দিয়ে দিছি, কিন্তু এমন না যে 2 দিন পরে দিছি। তো এখন ভিডিওটা পান, দেখবেন, দেখে করবেন, তো সেটা তো আপনাকেই করতে হবে। এই যে দেখেন বেসিক টেসিক পারলেন না, তো এটা কি হলো? আজকে থেকে অ্যাসাইনমেন্ট আসবে, যে অ্যাসাইনমেন্ট মার্কিং হবে বিজনেস কার্ড থেকে। এতদিন যে অ্যাসাইনমেন্ট গুলো ছিল, এগুলো ছিল ফর ইউর পার্সোনাল ইভালুয়েশন, মানে আমার সাইড থেকে যে আপনার আহ, ইয়েটা কেমন হচ্ছে। কিন্তু এখন যাবে মার্কিং এ আজকে থেকে। তো ওইখানে তো আর এক্সকিউজ দিলেও মার্কস বাড়বে না, 0 দিয়ে দিয়ে দিব। দেখাই দিব আমি সবকিছু আজকেই। তারপরে আবার আজকে ভাবলাম আগে শেষ করব, ঝড় বৃষ্টি আসবে। আজকে টপিকস পড়ছে লেন্দি টপিকস। আচ্ছা যাক, এই পিছনেও ঝামেলা আছে, এই সাথের জ্বরেরও ঝামেলা আছে। এই যে কয়জন, হ্যাঁ, ঠিক হয়ে যান বললাম, কিন্তু নাইলে খবর আছে। আজকে ছেড়ে দিলাম, এরপর থেকে কিন্তু একটা একটা করে দাঁড় করাবো। যারা কাজ করবে না তারাই দাঁড়াবে, ভালো মন্দ ডাজন্ট ম্যাটার। আর বিগত সালের রেকর্ড আছে, হ্যাঁ, জরিমানা, ফাইন, কোর্স ফি অর্ধেক কিন্তু ফাইন বের করে ফেলছি আমি। কাজ করবেন না, নামের পাশে জরিমানা অ্যাড হয়ে যাবে, ওটা আদায় যোগ্য। ঠিক আছে। আর দাঁড়ান, ক্লাসের শুরুতে আপনাদের একজন ক্লাস রিপ্রেজেন্টেটিভ বানাই দিই, তাহলে আমার একটু কষ্ট কমে। সিআর, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ। তো এই কি করবে, তার কাজ কি? নেতামি করা না, হ্যাঁ। আমি না থাকলে কোনো কিছু মেসেজ, কমিউনিকেশন গ্যাপ তার কাছ থেকে বুঝে নেবেন, বা আমার কাছ থেকে সে বুঝে নিবে, আপনাদেরকে বলবে। তারপরে ক্লাস পার্টি টাটি হয়, অনেক সময় ব্যাচ এন্ডিং হয় শেষে, তখন টাকা পয়সা উঠাইতে হয়, বেলুন টেলুন কিনতে হয়, এগুলা সাজাবে সবাই মিলে। আর ওই যে জরিমানার টাকা উঠাই দিবে, হ্যাঁ, খাওয়া দাওয়া করলে বাইরে থেকে কিনে আনার দায়িত্ব পড়বে, এগুলা। আর যে একটু মনে করেন যে দুর্বল, তাকে দেখাবে, হেল্প করবে। তাহলে এই খুশি খুশি প্যারা নিতে কে রাজি আছে? নাকি কেউ কাউকে দাঁড় করায় দিবেন? হ্যাঁ, কাজ ভালো করলেই হবে না, এখানে কাজ ভালো না, এখানে মানুষ ভালো হইতে হবে। গুড, সাবাস। এখন কি আবার করবেন নাকি, মহিলা আসন নির্বাচিত করবেন কাউকে, যে ছেলে মেয়ের মধ্যে থেকে? এই দাঁড়ান, নাম কি? হ্যাঁ, নেতা নাম কি? 1 নম্বর স্টুডেন্ট রেদওয়ানুর রহমান না? আচ্ছা, রেদওয়ান সিআর হিসাবে নিজে দাঁড়িয়েছে, সো
এখানে যদি আরো কেউ হইতে চায় ছেলেদের থেকে, যে না আমিও সংসদ সদস্য হওয়ার জন্য যোগ্য যোগ্য প্রতিদ্বন্দ্বী, আমি ওরে মানি না, তাইলে পরে দিই আমরা পুল সিস্টেম করে, তো পরে যারা সদস্য তারা ভোট দিয়ে জয়যুক্ত করে। এটা ঘটছে আগে, আর না ওটা পরে যাইতেছি। এখন যদি সবাই খুশি খুশি ওনারে মানেন, তাইলে উনি হ্যাঁ জয়যুক্ত হবে। আর যদি আরেকজন দাঁড়ান তাইলে হইতে পারে। কারোর ইচ্ছা আছে নাকি উনি থাকবে? বলেন বলেন বলেন। এই এখন কাজ করে একদম উল্টাই দিচ্ছে, কাজ বন্ধ। কি বলতেছি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের সংসদ প্রতিনিধি নিযুক্ত হচ্ছে। তাহলে রেদওয়ানুর রহমান, ডাকনাম কি? রেদওয়ান, রেদ হুরায়রা, বিড়ালের বাবা, আবু হুরায়রা। তো আমারে ডাকে অফিসে আবু হুরায়রা বলে, আমার বাসায় বিড়াল থাকার কারণে। আচ্ছা যাক গিয়ে, ঠিক আছে তাহলে, গুড। আমরা এখানে একদম সিরিয়াল মেনটেনই করলো। অ্যাসিস্ট্যান্ট আর হবেন কেউ? তাহলে ফিমেলদের থেকে যাই আমরা। যদি কেউ মনে করেন যে আমাদেরও কথা বলার দরকার আছে, ফিমেলদের থেকে অনামিকা হয়ে যান। হ্যাঁ, আমি দিলাম। কই অনামিকা পল কোথায়? 5। ওকে, ঠিক আছে। তো সবার সম্পর্ক সুন্দর হোক, সবাই সবাইকে হেল্প করবেন। 2 জন আছে আপনাদের এখন এটা মানে এটা না যে ওনাদেরকে খালি বিরক্ত করবেন, ব্যাপারটা এরকম না। ওনারা যখন ফ্রি থাকবে ওই টাইমটাতে ওনাদের কাছ থেকে আপনারা হেল্প নেবেন, মেসেঞ্জারে মেনশন করে ওনাদেরকে নক দিতে পারবেন যদি কোনো কিছু না বুঝেন। বা ধরেন আমি একদিন ভিডিও দিতে লেট হয়ে গেছে, আমাকে তো সবাই মেনশন করতেই পারেন, বা ওনাদেরকে বললেন, মানে একটা প্রতিনিধি থাকলো, ঠিক আছে। ওকে, তাহলে বসেন, হ্যাঁ রেদওয়ান বসেন। তাহলে সিআরদেরকে কিন্তু পারতে হবে আরো ভালো, হ্যাঁ, যাতে বাকিদের করতে পারে। যাই তাহলে আমরা, এখন তো আবার সিআর টিআর হইলে আবার মিষ্টি মুখ করায়, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, না যদি ওনারা ক্যাপেবল থাকে ব্রেকে আজকে, তাহলে হতে পারে, আদারওয়াইজ পরে বাকি থাকলো। আচ্ছা এগুলা কাটি, আমরা ক্লাসে যাই, এমনিতে আমার টাইম দরকার আজকে, আজকে আরো সব টাইম ওয়েস্ট হয়ে গেছে। রেকর্ডিং হচ্ছে, আহ আপনারা 7টা, মানে একদম রাইট 6:57 থেকে ভিডিও ফলো করেন। আগে যেসব কথাবার্তা গেছে তো সব আমরা করলাম, ঠিক আছে। তো আজকের টপিকসটা আমরা মডিউলে যাওয়া দরকার নয়, আমি জানি। বিজনেস কার্ড লাস্ট ক্লাসে তো আমরা দেখাই দিছি, মডিউলটা ওপেন করতেছি না। সো বিজনেস কার্ড ডিজাইন নিয়ে একদম আলোচনায় যাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে দেখি শুনি বুঝি প্র্যাকটিস করতে পারবো। আমি বলছি প্র্যাকটিসটা বাসায় করেন, এই ভিডিও থাকে, ভিডিওটা 2 মিনিট 3 মিনিট করে দেখেন আর প্র্যাকটিস করেন, হ্যাঁ। এখানে শুনেন মনোযোগ দিয়ে, আর ব্রেক টাইমে করবেন প্র্যাকটিস, হ্যাঁ। যাক, তাহলে বিজনেস কার্ডে যাচ্ছি, সবাই শুনি, হ্যাঁ। বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড, হ্যাঁ, এই দুইটা নামে মূলত এই কথাটা প্রচলিত। আমরা বিজনেস কার্ড সবাই চিনি, এমন কেউ নাই যে চিনি না, আছে এরকম কেউ? হ্যাঁ, এই যে বিজনেস ভিজিটিং কার্ড বলি যে, হ্যাঁ। তো এইটা গ্রাফিক্সের একটা অন্যতম একটা কাজ। আরো স্পেসিফিক ভাবে বলি, ইলাস্ট্রেটরে, ফটোশপেও বিজনেস কার্ড করা যায়, বাট বেশিরভাগ কাজ হচ্ছে ইলাস্ট্রেটরে। এটারও কারণ আছে, বাংলাদেশে যে প্রিন্টিং প্রেসের যে মেশিনগুলো আছে, এগুলা বেশিরভাগ প্রিন্টিং এর কাজগুলো হয় ইলাস্ট্রেটরের। ফটোশপেও প্রিন্টিং হয়, কিন্তু ওইটার মেশিনটা খুবই এক্সপেন্সিভ এবং খুবই কম, যার কারণে সবসময় আপনি যদি বাংলাদেশের লোকাল পার্সপেক্টিভে কাজ করেন,
তাহলে ইলাস্ট্রেটরে বিজনেস কার্ডটা ফার্স্ট প্রেফারেবল। হ্যাঁ, ক্লায়েন্টরাও চায়। তো আপনার ক্লায়েন্ট যদি বলে ইলাস্ট্রেটরে, বা ওটা বলবে না, আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি তো প্রিন্ট করবেন বিজনেস কার্ড, তো আপনার এটা ইলাস্ট্রেটরই বলবে 100%। তারপরেও যদি কেউ বিজনেস কার্ডটা ফটোশপে চায়, ফটোশপ তো একটা সময় আসবে, আপনি এমনিতেই পেরে যাবেন। হ্যাঁ, এটা জাস্ট শেপ নিয়ে ওখানে করা। যাই হোক, আমি এত গভীরে না যাই, আমরা ইলাস্ট্রেটর আজকে দেখব। তো গুগলে কি যাওয়ার দরকার আছে? তারপরে একটু সার্চ দিয়ে দেখাই। বিজনেস কার্ড ডিজাইন, খেয়াল করবেন ইমেজ, এই যে এখানে হরেক রকমের কার্ড দেখা যাচ্ছে। তো আহ, আহ, তার তার ভার্চুয়াল সাইট থেকে আমি দুইটা ক্লাসিফিকেশন বলি, একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। লম্বালম্বি একটা, আর আড়াআড়ি একটা। এই যে এটাকে আমরা কি সাইজ বলবো? যেটার ওয়াইড বেশি, হরিজন্টাল, আর লম্বালম্বিটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যালটা ধরেন 100-তে 10% ইউজ হয়, বাকি 90% হচ্ছে কি হরিজন্টাল। তো এইটাও আপনি প্রশ্ন করতে পারবেন ক্লায়েন্টকে যে আচ্ছা, বিজনেস কার্ডে দুইটা ওরিয়েন্টেশন হয়, দুইটা পার্সপেক্টিভে হয়, হরিজন্টাল, ভার্টিক্যাল। ক্লায়েন্ট যদি না বুঝে হরিজন্টাল ভার্টিক্যাল, তাকে নেট থেকে দুইটা এক্সাম্পল পাঠালেন যে লম্বালম্বি আড়াআড়ি। আমি কিন্তু ওই কথাগুলোও বলতেছি ক্লায়েন্ট পার্সপেক্টিভ থেকে, তাহলে আরো কানেক্ট করতে সুবিধা হবে আপনাদের। আচ্ছা, তাহলে আমরা ভার্টিক্যালটাই হরিজন্টালটাই দেখি। ভার্টিক্যালের ক্ষেত্রে শুধু সাইজটা রিভার্স হয়ে যায়, আর কিচ্ছু না। ওকে, তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমার সাইজটা কত হবে, স্ট্যান্ডার্ড মাপটা কত, পিক্সেলে নিব না ইঞ্চিতে নিব, নাকি মিলিমিটারে নিব, সেন্টিমিটারে নিব। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউয়ে যখন যাবেন, লক্ষ্য করবেন এই যে এখানে উইড আছে পিক্সেলে দেওয়া। আমরা অবশ্যই প্রথম পছন্দ আমাদের ইঞ্চেস, ইঞ্চেস মোস্ট ফেমাস এটা। আচ্ছা, তারপর যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে, সর্বোচ্চ বললে আপনাকে মিলিমিটার বা সেন্টিমিটারে বলতে পারে। পিক্সেলে কেউ কোনোদিন বলবে না। পিক্সেলটা হচ্ছে ওয়েব আরজিবির ওরিয়েন্টেশন, এটা কখনো প্রিন্টিং ইউজ হয় না। আচ্ছা, তো ইঞ্চিটা যাবে, মিলিমিটার বা সেন্টিমিটার হতে পারে। ফিট হতে পারে ব্যানারের ক্ষেত্রে, ফিট কখনো কার্ডে হবে না, তো আমরা ইঞ্চিটাকেই রাখতেছি। কেমন? আচ্ছা, তো আমরা এখানে নিব কত, আমরা মুখস্থ করে ফেলবো, এটা লিখার কিছু নাই। একটা স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের হচ্ছে 3.5 ইঞ্চ উইড, যেহেতু আমরা বলছি হরিজন্টাল করব। হরিজন্টাল মানে কি উইড বেশি না? তাহলে উইড বেশি হলে এখানে ওয়াইডের ঘরে বেশি হবে না, 3.5। তারপরে আছে হাইট, মানে এই যে সাইড প্রশস্ত, এটা হবে 2 স্ট্যান্ডার্ড রাইট নাও, অনেক আগে থেকেই। আচ্ছা, তো 3.5 2 শেষ। এখানে লেখা আছে ব্লিড। এই ব্লিড জিনিসটা কি? ব্লিড ব্যাপারটা আমি বলি, এই প্রিন্টিং, এটা কিন্তু প্রিন্টিং এরিয়া 3.5/2 আফটার মেশিন এর প্রিন্ট আপনাকে হাতে দিবে, মানে কাগজ যেটুকু আমরা হাতে পাবো। আমার মানিব্যাগে তো বিজনেস কার্ড থাকতে পারে, একটু দেখাইতে পারি এভাবে। একটা বিজনেস কার্ড আর এই যে ডেবিট কার্ডের মধ্যে তেমন পার্থক্য নাই। আমি আগে বিজনেস কার্ড রাখতাম, এখন রাখি না। যাক, আমি এটা দিয়েই দেখাই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি, এই দেখেন, এই যে এটার উইডটাকে আমরা কি বলবো? হরিজন্টাল। আর যদি এরকম হইতো ভার্টিক্যাল, এরকমও আছে, যে আমার অফিসের আইডি কার্ড, এটা আমি একজনকে, হ্যাঁ দেন, আচ্ছা রাখেন, এত লাগবে না, এত লাগবে না, এটা দিয়ে বোঝানো যাচ্ছে। তো দেখেন, আমার বিজনেস কার্ডটা একরকম ছিল, আর এটা যখন দেখবো আমরা আই কার্ড, তাহলে আই কার্ড কি এইভাবে দেখাবো কাউকে? না, এটা এইভাবে যাবে। তাহলে দেখেন, এটা কিন্তু কি হয়েছে, ভার্টিক্যাল, লম্বালম্বি। তাহলে এখানে তার এই যে এখানেও কিন্তু 3.5 আছে, আর এখানে 2.4 বা 3 বা 2.2 আছে। আই কার্ডের ক্ষেত্রে 2.2 হয়, একটু ওয়াইড বেশি হয়। সোফার দেখেন খুবই সিমিলার, লম্বাটা, আড়াআড়িটা, বিজনেস কার্ড, আই কার্ড একদম সিমিলার। এটা প্রিন্ট হয় প্লাস্টিকে, আর এই যে বিজনেস কার্ডটা হয়েছে এক ধরনের গ্লসি পেপারে। হ্যাঁ, এখন এটার মধ্যে যেভাবে ধরলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে একটার মাধ্যমে কিন্তু 3টা
ওরিয়েন্টেশনের সম্পর্কে এবং ইয়ে সম্পর্কে জেনে গেলাম। ঠিক আছে, ক্লিয়ার আমরা? হ্যাঁ হ্যাঁ, ওই যে এই যে দেখেন এখানে 3.5 যাবে 2 এর জায়গায়, 2 আসবে 3.5 এর জায়গায়, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা, আই কার্ড রাখলাম এখানে। তাহলে আমরা ডেবিট কার্ডেরও যদি ডিজাইন কখনো হয় বা এরকম কার্ড, এই যে এরকমই, যদিও একটু উইড বাড়বে তার, এই যে মানে এটা হাইটটা, সরি, হাইটটা একটু বেশি হয়। আর এইখানে ভয় পাবেন না কখনোই। আপনারা ধরেন আননোন কোনো একটা ডিজাইনের কাজ পড়ে গেছে, বাট আপনার কাছে মনে হচ্ছে এটা রিলেটেড, গুগলে সারা জীবন আপ টু ডেট থাকে, আপডেট থাকে, সাইজ থাকে। আপনি সার্চ দিলেন, দেখলেন, আপনি পেয়ে যাবেন। বাট আপনি তো বানাতে পারেন, আপনি ওটার মতো আগে বানিয়েছেন, তাহলে এখন শুধু সাইজটা জেনে নিলেই হয়ে যাচ্ছে। আরো সহজ করে দিচ্ছি, যেমন ধরেন আপনাদের এখন হয়তো বা প্রোডাক্ট প্যাকেজিং এর লেভেল ডিজাইনের কাজটা আমরা এই মডিউলে পাচ্ছি, দেখাবো। আমার 4 বছর আগের এক স্টুডেন্ট কোডাস ট্রাস্টের, সে তখন ছিল না, প্রোডাক্ট প্যাকেজিং লেভেল ডিজাইনটা আমাদের মডিউলে অন্তর্ভুক্ত ছিল না। সে কোর্সের একদম শেষের দিকে প্রথম কাজেই পাইছে প্রোডাক্ট প্যাকেজিং। হ্যাঁ, তো তখন আমার একটা চ্যানেলে একটা ভিডিও দেওয়া ছিল প্রোডাক্ট প্যাকেজিং সম্পর্কে। তো আমারটা না থাকলেও সমস্যা নাই, তাকে জাস্ট আমি এই কথাটুকু বলাটাই যথেষ্ট যে ইউটিউবে হাউ টু ডিজাইন প্রোডাক্ট প্যাকেজ অর লেভেল ডিজাইন সার্চ করেন, থাউজেন্ড ভিডিও চলে আসবে। সেখান থেকে বেস্ট 2-3টা থেকে একটা দেখে নেন, ধারণা চলে আসবে। কারণ আপনি এখন ডিজাইনটা দ্বারা করাতে পারেন, আপনি অলরেডি ক্লাসে করতে করতে অভ্যস্ত। কিন্তু যে মানুষটা জীবনে ডিজাইন করে নাই, তার বাসায় বসে ইউটিউব থেকে দেখে শেখাটা টাফ। কথা বুঝছেন? কেন? ওই যে একটা এখন আমি আবার ডাইভার্ট হয়ে যাচ্ছে আরেক দিকে। আমাদেরকে ওয়ার্কশপ বা সেমিনারে মাঝে মাঝে প্রশ্ন করে মানুষে যে আচ্ছা, ইউটিউব দেখেও তো শেখা যায়, আপনাদের এখানে কোর্স কেন করব? আমার এখানে কোর্স না, আপনি যে কোনো জায়গাতে কোর্স কেন করবেন? কোর্সের ফ্যাসিলিটিসটা হচ্ছে এটা, যদি ভালো ইনস্টিটিউট হয়, ভালো মেন্টর হয়, আপনি সামনাসামনি তার গাইডেন্সটা পাচ্ছেন, এবং আপনার যে ভয়, সেটা ওই যে ক্লাসে হাতে খড়ির মাধ্যমে কিন্তু এটা কেটে যায়। হ্যাঁ, কিন্তু আপনি যখন, এবং কি আমি যেটা বিলিভ করি, আমার মানে পার্সোনালি বিলিভ করি, আপনি বাসায় বসে থাকলে আপনার মনে অনেক প্রশ্নের উদ্রেক হবে, যেটা আপনি করার জন্য ইউটিউবে কাউকে পাবেন না, এটা ক্লাসে করতে পারবেন। এবং সেটা সত্যি সত্যি হয়। আপনি একটা স্কিল ডেভেলপ করছেন, আপনি জানেন কত রকমের প্রশ্ন আসে, তো এইটা এখানে বলতে পারবেন। তো এই কারণে আমরা আসলে বলে থাকি যে আপনি আপনার এফোর্ডেবল জোনের মধ্যে থেকে আপনি কোথাও থেকে একটা কোর্স পারচেস করেন, ওইটার অ্যাডভান্সের কিন্তু কোনো শেষ নাই। ওই যে প্রোডাক্ট প্যাকেজিং এর যে কথাটাতে ছিলাম, তখন সে কি করছে, আমাকে সেকেন্ড টাইম আর কোনো প্রশ্নও করে নাই, ওই আমার ওই ভিডিওটা দেখছে। এখন তার ফাইবারের যত অর্ডার, মানে ও টপ রেটেড হয়েছে, তার মধ্যে মনে করেন যে 1500-র মতো অর্ডার কমপ্লিট। 1500 অর্ডারের মধ্যে মনে করেন যে 12 থেকে 1300 অর্ডার হইতেছে প্রোডাক্ট প্যাকেজিং। কিন্তু এই টপিকটা সে ক্লাসে শিখেই নাই আমার কাছে। ওইটা রিলেটেড স্টেশনারি ছিল, ওই এনভেলপ খাম বানানো। প্রোডাক্ট প্যাকেজিং এ কিন্তু ওই ফরম্যাটই লাগে। তাহলে এই যে দেখেন তাকে কোথায় হেল্পটা করছে, মানে বুঝাতে পারছি আমি ঘটনাটা? তো তার মানে এখানে একটা কনফিডেন্সের ব্যাপার, যে যে টপিকসটা আপনি ক্লাসে শিখেন নাই, ওইটা আপনার ক্যারিয়ার দাঁড় করায় দিছে, কিন্তু রিলেভেন্ট জিনিস আপনি ক্লাসে শিখছেন। এখন আপনি বিজনেস কার্ড শিখতেছেন, আইডি কার্ড কিন্তু আমরা শিখাচ্ছি না, এই কোর্সে কিন্তু আইডি কার্ড নাই। দেখা গেছে আপনার মার্কেট প্লেসে বা লোকাল ক্লায়েন্টের প্রথম কাজ হতে পারে আইডি কার্ড ডিজাইন। তাহলে এই যে আমি একটু আগে এই যে ক্লাসিফিকেশন গুলা করলাম, পারবো না এখন? আরো ডিটেলস দেখতে যাচ্ছি আমরা। আচ্ছা, আমি কথা একটু বেশি বলি, বাট কাজের রিলেটেড বলি না অপ্রাসঙ্গিক বলি? ওকে, আচ্ছা যাই, আমরা আমরা চলে যাচ্ছি প্রিন্টে। ওয়েবে যাব না, প্রিন্টে। পয়েন্ট থেকে কি দিব? ইঞ্চি। এখানে কত দিব? 3 হ্যাঁ, রাইট রাইট 2। আচ্ছা, এই যে এটা ল্যান্ডস্কেপ, এটা পোর্ট্রেট, মানে ওই ইয়ের ভাষায় বললাম। আদারওয়াইজ হরিজন্টাল
ভার্টিক্যাল। আচ্ছা, ব্লিড সম্পর্কে বলছিলাম, এখান থেকে আমি চলে গেছিলাম যে এইটা অ্যাকচুয়াল সাইজ, এটা আফটার প্রিন্ট আপনি হাতে পাবেন, কিন্তু এই কার্ড প্রিন্টিং প্রেস এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এইখানে একটা নিয়ম আছে যে ব্লিড দিতে হয় এবং সেফটি মার্ক দিতে হয়। ফ্রিল্যান্সার.com হোক, ফাইবার হোক, আপওয়ার্ক হোক, ও সকল মার্কেটে ক্লায়েন্টরা এটা সেফটির জন্য ইউজ করে। সেফটি সেফটি মার্কও একটা মার্ক আছে, ব্লিড মার্ক আরেকটা। এখানে তিনটা পার্ট হবে, একটা হচ্ছে প্রিন্টিং এরিয়া যেটা বর্তমানে আমি দিয়েছি, আরেকটা হবে ওই প্রিন্টিং এরিয়ার বাইরে যেটাকে বলা হচ্ছে ব্লিড, এক্সট্রা অংশ, আবার প্রিন্টিং এরিয়ার ভিতরে, বাইরে না, মানে তিনটা ধাপ। এই যে ধরেন এটা কি মাঝখানেরটা প্রিন্টিং এরিয়া, অরিজিনাল কার্ডের সাইজ, এটা উপরে, এটা কি ব্লিড, এটা ভিতরে, এটা হবে সেফটি মার্ক। আমি এখন করে করে দেখাবো। তাহলে ব্লিডের মধ্যে দিতে হয় 0.125, অনেকে 25 বলে থাকে, বাট 25 এর মধ্যে ঝামেলা আছে, 25 না, 0.125। এখানে একটা বিজনেস কার্ডের ক্ষেত্রে সেম, ফ্লায়ারের ক্ষেত্রে আবার 25 হবে, ক্লায়েন্টকে যদি দেওয়া লাগে অবশ্যই কি print দেওয়া লাগবে? দেওয়া লাগবে। বিজনেস কার্ডের ক্ষেত্রে অনেক সময় ফ্লায়ারের ক্ষেত্রে লাগে না, হ্যাঁ, কিন্তু যদি বলে দেয়, ক্লায়েন্ট মেনশন করে দেয়, অনেক ক্লায়েন্ট ব্রিফের মধ্যে লিখে দেয় যে আমার 33 মিলিমিটার ব্লিড হবে, এটা তো শুধু কাটার জন্য, তো এই যে ব্লিডের ভিতরে যে কালার বার দিব আর সেম ওয়াইকে দিব, ওগুলো কি আবার দেওয়া লাগবে? না, ওটা দেওয়া লাগবে না, ওটা রেস্ট্রিক্টেড মার্ক বলে, ওটা বাইরে রাখলেই হয়, না দিলেও হয়, সমস্যা নাই, সমস্যা নেই। ওটা প্রিন্টিং ওয়ালারা করে নেয়। বাট যে তিনটা জিনিস আমি বললাম, এই তিনটা জিনিস দিতে হবে। আচ্ছা, তাহলে ব্লিডের মধ্যে আসলাম, এখানে এসে আমি প্রথম টপ বক্সে লিখলাম 0.125। এখানে একটা চেইন কমান্ড আছে, দেখেন লিংক, আমি পাশের বক্সে ক্লিক করতেছি, আমি কিন্তু লিখবো না পাশের বক্সে, দেখেন অটোমেটিক 4টা ফিল্ডে চলে গেছে না, যাবে, কারণ এখানে এই লিঙ্কটা থাকার কারণে আমি এখানে যে ভ্যালুটাই দিব ওইটা ইকুয়ালি কি করবে, মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট না, ওইটাকেই দিয়ে দিবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা কি দিব, সিএমওয়াই কে দিব কিনা, প্রিন্টিং, এটা কি প্রিন্টিং আইটেম না, সিএমওয়াই কে। আর এখানে রাস্টার ইফেক্টে 300টাই রাখবেন, মানে রেজুলেশন যাতে হাই হয়। আর কোনো ঝামেলা নাই, জাস্ট ক্রিয়েট। বলবেন সেফটি মার্ক তো দিলেন না, একটু একটু আমার আর্টবোর্ডের দিকে তাকান। এই যে বলতেছিলাম তিনটা জিনিস, এই যে এটা 3.5/2 সাদা আর্টবোর্ড, মাঝখানেরটা। এই যে বলতেছিলাম এই আর্টবোর্ডের বাইরে থাকবে ব্লিড, এই যে রেড কালারের দেখা যাচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে ব্লিড এরিয়া। এখন আমাকে যেটা করতে হবে, এই প্রিন্টিং এরিয়ার ভিতরে সেফটি মার্কটা, সেফটি মার্ক ইন এ সেন্স মনে রাখবেন, বোর্ড এক্সামে যখন খাতা মার্জিন করতাম আমরা স্কেল দিয়ে, কেন করতাম, হোয়াট ইজ দ্য রিজন খাতা মার্জিন করার? দুটা উদ্দেশ্য, লেখা সুন্দর থাকবে, বাইরে যাবে না, এবং এক্সামিনার মার্ক দিতে পারবে। ওই জায়গাটা থাকে না, আপনি যে বিষয়ের উপর এখানে আলোচনা করছেন ওইটুকুর মার্কসটা ওই সাইডে দেয়, ঠিক আছে? এই দুটা মোটিভ। আর আমাদের এখানে মোটিভ হচ্ছে আমাদের যে লেখাগুলা হবে, লেখাগুলা কিন্তু লোগো, শুধু এগুলা, আমাদের তো শেপও আসবে, একটা রেক্টেঙ্গুলার আসতে পারে, একটা সার্কেল আসতে পারে না, ওরা একদম এই এরিয়া পর্যন্ত যাবে। কিন্তু এত লেট কেন, কোন বাইরে, তা ক্লাস আছে জানেন না? ছয়টায় শুরু, এখন বাজে 7:12। ওই পিসি অন হয় না, ওইখানে বসেন না, এই দিকে দেখেন কোথায় আছে। হ্যাঁ, বসেন, আজকে প্র্যাকটিসের কিছু নাই, আজকে দেখতে হবে। 1 ঘন্টা পরে স্টুডেন্ট আসলে ক্লাসে নেওয়ার এই নিয়ম নাই, হ্যাঁ, একদম স্ট্রিক্টলি বলা আছে। আচ্ছা যাক, কোথায় ছিলাম, সেফটি মার্কে। সেফটি মার্কটা হবে এটার ভিতরে, মানে এটার নিচের দিকে, ইনসাইডে, অরিজিনাল প্রিন্টিং এরিয়ার ভিতরে। এটার মধ্যে আমরা টেক্সট, লোগো, আইকন, এগুলা কিন্তু কার্ডে হয়, এগুলা এটার ভিতরে থাকবে, এই এরিয়ার ভিতরে। আর ধরেন কোন একটা অবজেক্ট লাইক
দেখেন এটাকে আমি কোন পর্যন্ত নিয়ে গেছি, অরিজিনাল প্রিন্টিং এরিয়ার বাইরে ব্লিড পর্যন্ত, কিন্তু কোনো লেখা বা টেক্সটকে আমি সেফটির বাইরে নিব না। এই কার্ডে ইউজ করছে কিনা, করছে, ব্যবহার করছে, এটা দেখা যাবে কিনা সবার এখানে জানি না। লক্ষ্য করবেন এই যে কাগজটা, কার্ডটা, এটার লাস্ট যে বর্ডার, ওইখানে কি আইকন রাখছে, ওইখানে কি লিখছে, নাকি একটা গ্যাপ রাখছে? এই গ্যাপটাই হচ্ছে সেফটি। তো এইটাকে যদি একদম লাস্ট বর্ডার পর্যন্ত দিত তাহলে এটা ভালো লাগতো না, এটার জন্যই। আচ্ছা, আমি এটা তাহলে ডিলিট করলাম। এখন সেফটিটা বানাই ফেলি, পরে আমরা করতেছি। তাহলে সেফটিটা বানানোর জন্য যেটা করতে হবে, একটু ঘুরায় কাজ করতে হবে, বুঝে নেন, সহজ। আমি আগে অরিজিনাল প্রিন্টিং এরিয়ার উপরে একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম, এটা স্ট্রোকে থাকবে। সেফটি মার্কটা কিন্তু আমি বলি নাই কার্ডের উপরে হবে, এটার ভিতরে বলছি, অরিজিনাল প্রিন্টিং এরিয়ার ভিতরে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি এভাবে ক্রিয়েট করতে পারতাম, এই যে এইভাবে, কিন্তু এটা কি, এটা দেখেন, একটু খেয়াল করেন, ব্লিডটা যেমন চারদিকে সমান হয়েছে, এটা কি সমান হয়েছে? তাহলে এইভাবে বানানো যাবে না। এটা বানানোর জন্য যেটা করতে হবে, আগে অরিজিনাল প্রিন্টিং এরিয়ার উপরে একটা স্ট্রোক দিয়ে আঁকতে হবে। এখন এইটার হেল্প নিয়ে মাইনাস করে ভিতরেরটা বানাতে হবে। কিভাবে সেটা হবে? এটাকে সিলেক্ট করেন, স্ট্রোকে থাকাটাকে, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথে যাব, অফসেট পাথ। অফসেট পাথের মধ্যে আমি এখানে দিব ওই অরিজিনাল ভ্যালুটা, মানে অরিজিনাল ভ্যালু মিনস 0.125, যেটা ব্লিডের ছিল, এটারও সেম এখানে হবে, শুধু তার আগে মাইনাস হবে, কারণ এটা ভিতরে না। অলরেডি দেখেন প্লাস আছে, সে কিন্তু বাইরে চলে গেছে, উপরের দিকে কিন্তু অলরেডি আরেকটা ক্রিয়েট করে ফেলছে, তাহলে উপরে যাবে না, ভিতরের দিকে যাবে। তাহলে আমি এখানে ভ্যালু দেওয়ার আগে দিব মাইনাস, তারপরে দেব কি 0.125। এখন একটু প্রিভিউ দেখেন, ওকে দিয়ে দিব। তাহলে আমরা কোনটার হেল্প নিয়ে বানাইছি? এইটার স্ট্রোক, মানে অরিজিনাল প্রিন্টিং এরিয়ার উপরে যে স্ট্রোকের বক্সটা ছিল, ওই বক্সের হেল্প নিয়ে ভিতরের বক্সটা বানাইছি। অফসেট পাথ দিয়ে মাইনাস করছি, মনে রাখেন, ম্যানুয়াল ওয়েতে কিন্তু করি নাই। ওইটাকে ধরে রাইট ক্লিক করে, না, অবজেক্টে গেছি, পাথে গেছি, অফসেট পাথ -0.25। তো এটার হেল্প নিয়ে বানাইছি, এখন এটার আর দরকার নাই, এটা ডিলিট। তো ছোট করার সময় মাপ কিভাবে বুঝবেন যে কতটুকু ছোট হচ্ছে? 0.125 দেখাবে না, ওখানে দেখাবে অ্যাকচুয়াল বক্স ছোট হচ্ছে, কিন্তু 0.25 ছোট হচ্ছে দেখাচ্ছে না, দেখাবে না কখনোই। এই জন্যই আগে কি করছি, 3.5/2 এর উপর একটা বক্স নিয়েছি, তারপর ওই বক্সটাকে অফসেট পাথ দিয়ে জাস্ট 0.125 মাইনাস দিয়েছি। এখন দেখেন বক্সের উইডথ হাইটটা কত দাঁড়াইছে, একটু লক্ষ্য করেন। এই যে শেপে ক্লিক করছি, এখন বক্সের উইডথ হাইটটা কত দাঁড়াইছে, 1.75 হচ্ছে কি হাইট, আর উইডথ কত 3. এখন যদি আমি একটু ঘুরাইয়া ম্যাথটা করি, এই যে একটা রেক্টেঙ্গুলার নিলাম, এখান থেকে জাস্ট আর্টবোর্ডের উপরে ক্লিক, উইডের জায়গায় কি দিব, 3.25, 1. এখন যদি আপনি এটা মুখস্থ রাখেন যে আমার যে সেফটির যে এরিয়াটা, ওইটার উইডথ হচ্ছে 3.25 আর হাইট হচ্ছে 1. তাহলে আবার আপনাকে ওই যে বক্সের উপরে বানানো, অবজেক্টে গিয়ে আবার মাইনাস করা লাগলো না। এখন সরাসরি আমি যদি এটা দেই, দেখেন তো মেলে কিনা। তো তখন আবার আপনাকে যদি এটা আপনি ডিলিট করে দেন, আপনাকে আবার এখানে কষ্ট করে এখানে এনে
এই যে কোন দিকে কত এটা আবার করতে হতো, তাহলে কিন্তু ঘুরে ফিরে আবার একটু ঝামেলা হয়। কিন্তু আবার অ্যালাইনমেন্ট যদি করেন, এই যে অ্যালাইন, হ্যাঁ সিলেক্ট হয়েছে, ওই অ্যালাইন হয়ে গেছে। আচ্ছা, অ্যালাইনের সময় আবার এখানে দেখতে হয় যে আপনি সিলেকশন টু সিলেকশন দিয়েছেন না আর্টবোর্ড দিয়েছেন। আর্টবোর্ডে দেওয়া আছে, এই যে দেখেন লেফট দিলে এদিকে যাচ্ছে। তাহলে এখন তাহলে কিন্তু ওই দুইটা শিখে গেলাম। 3.25 আগে দিলাম, 1.75 দিলাম, তারপর অ্যালাইনমেন্ট করে দিলাম সেন্টার। এটাও হতে পারে, ওইটাও হতে পারে, রেকর্ডে দুইটাই আছে, যে যেটা পারেন করেন। এখন এটাকে দেখে বাইরে থেকে কি মনে হচ্ছে, একটা স্ট্রোক না? একদম স্ট্রেট কথা, যদি প্রিন্টিং প্রেসে যায় এটা একটা বর্ডার হিসেবে প্রিন্ট হয়ে যাবে, কিন্তু আমাদের তো এটা বর্ডার হিসেবে প্রিন্ট করা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য কি, এটা একটা একটা রেখা, একটা রেখা। এই রেখাটাকে আমি একটু মনে করাই আপনাদের। আমি রোটে টুল শিখেছিলাম সময় একটা টানছিলাম না উপর থেকে, রুলার, মনে আছে? এইটা আলটিমেটলি ওইটাই হবে। এই যে দেখেন আমি রুলার টান দিলাম, তাহলে এইটাও একটা লাইন, এটাও একটা লাইন, দুটার মধ্যে পার্থক্য কি? এটা সাইন কালারের চিকন একটা রুলার, আর এটা স্ট্রোক। এইটা কখনো প্রিন্ট হবে না, এই যে এটা কখনো প্রিন্ট হবে না, প্রিন্টিং এ আসবে না। এটা আপনি যতই রেখে দেন প্রিন্টিং এ কখনো প্রিন্ট হবে না, কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে। তো এখন আমাকে যেটা করতে হবে, এটা তো আমি সেফটি মার্ক হিসেবে করতে চাচ্ছি, তাহলে এটাকে আমি রাইট ক্লিক করে এই যে মেক গাইড, এটা যদি করে দেই, দেখেন তো এটা ওটার মতো হয়ে গেছে না? মানে আমি এটা বুঝালাম যে ওর সাথে আমি জাস্ট একটা রুলারেই নিলাম, এই রুলারটা এভাবে আছে। এখন এটা প্রিন্ট হবে না। কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন, কন্ট্রোল 2 দিয়ে এটা লক দিলেও লক হবে। এটা কিন্তু এখন আর মুভ হচ্ছে না। গাইড, এটার নাম হচ্ছে কি? গাইড। এখন এটাকে আনলক করবেন কিভাবে? মাউসে রাইট ক্লিক করেন, আচ্ছা লক, এই যে আনলক, হ্যাঁ সেটা দিলে হবে। গাইডটা এখানে আনলক অপশন তো ওই দেখাচ্ছে না কেন? আচ্ছা, আনলক কারণ দেখাবে না, কারণ হচ্ছে সে তো তাকে ধরতে পারছে না, হ্যাঁ সিলেক্ট করা যাচ্ছে না। কন্ট্রোল অল্টার 2 দিলাম, আনলক হয়ে গেল। কন্ট্রোল 2 লক, কন্ট্রোল অল্টার 2 আনলক। আচ্ছা, আবারও কন্ট্রোল 2 লক। দেখেন আপনার ডিজাইন করার জন্য আপনার বেসমেন্ট বা আপনার পেজ রেডি। শুধু একটা জিনিস বাকি আছে, এই যে কালো জায়গাটা, মানে ব্লিডের যে লাস্ট এরিয়াটা, আর এই ভিতরে এই পুরো জিনিসটার মধ্যে আপনাকে একটা অবজেক্ট দিয়ে, মানে আর্টবোর্ডের একটা সাদা, মানে আমি যদি অনেকে অনেকে আমাকে প্রথম বেসিকে প্রশ্ন করতেন যে আর্টবোর্ডটাকে এই সাদা কালার থেকে অন্য কালার দিব, কিভাবে দিব? তো অন্য কোনো উপায় নাই, এই আর্টবোর্ডের উপর একটা রেক্টেঙ্গুলার দিয়ে ঢেকে দিলেই আর্টবোর্ড অন্য কালার হয়ে যাবে। সো এইটাই আমি, এটা তো সাদা, এটাকে রাইট ক্লিক করে কালার চেঞ্জ করার কোনো অপশন আছে? নাই। এটার উপরে একটা করতে হবে, একটা বক্স নিতে হবে, তার মধ্যে ফিল কালার দিতে হবে। এখন যদি আপনি মনে করেন যে কোনো একটা কালার দিবেন, সেটা কোনো একটা ডিফল্ট কালার হতে পারে ব্লু। আর যদি মনে করেন না যে না ওটা হবে না, ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে, তাহলেও আপনাকে একটা রেক্টেঙ্গুলার নিয়ে সাদা কালার দিয়ে দিতে হবে। ডান, কাজ শেষ। এখন আমাদের যে জিনিসটা, এটা বিজনেস কার্ডের সাইড কয়টা হয়? দুইটা, ফ্রন্ট এন্ড ব্যাক। তাহলে এখানে আছে কি একটা না? আরেকটা দরকার। এতক্ষণ যা যা করছি এত কিছু করে আর বানানোর দরকার নাই, একটা বানাইছি না? এই যে আর্টবোর্ড টুলস, এই যে আর্টবোর্ড টুলস, এটাতে টাচ করি, আর্টবোর্ড 1 লেখা আছে, সরি ডাবল ক্লিক করার দরকার নাই। এই যে ধরলেন, এটা সিলেক্টেড, জাস্ট একটা ক্লিক, নেওয়ার সময় অল্ট, এই যে এখানে ডাবল ক্লিক পড়ে গেছিল, এই জন্য দুইটা হয়েছিল। এখানে ক্লিক করলাম, জাস্ট মুভ করতেছি, মুভ করার সময় অল্ট ধরবেন। আগে অরিজিনালটার উপরে একটা ক্লিক আর্টবোর্ড টুল দিয়ে, তারপরে এভাবে নর্মাল নর্মাল নেওয়া শুরু করবেন। নেওয়ার সময় শুধু অলটা ধরে দিবেন, তাহলে ওইটা থেকে কপি হয়ে যাবে। মানে আমরা নর্মাল অবজেক্ট কপি করা দেখছি না,
এই যে এটা বানাইছেন, এখন এটাকে আমরা কপি কিভাবে করছি? হ্যাঁ, এই যে ধরছি, এভাবে নেওয়া শুরু করছি, তারপরে অলটা ধরেছি, এই যে কপি। ঠিক তেমনি আর্টবোর্ড টুলটা মনে রাখতে হবে। আপনি আবার সিলেকশন টুল দিয়ে এটা ধরে নেওয়া শুরু করেন না, তাহলে আর্টবোর্ড যাবে না, কিন্তু ওখান থেকে অবজেক্ট চলে যাবে। আর্টবোর্ড টুল নিয়ে আর্টবোর্ড ধরবো, এই যে নিচে আনলাম, আরেকটা চলে আসলো। একটা ফাইলের আন্ডারে 3টা আর্টবোর্ড। তাহলে 10 জন মানুষের বিজনেস কার্ডও যদি হয় ভিন্ন ভিন্ন, তাহলে এখানে একটা ফাইলের মধ্যেই কিন্তু করে ফেলা সম্ভব। ওকে, তাহলে স্ট্রাকচারটা বুঝতে আমাদের একটু সময় লাগলো। এখন হচ্ছে পৃথিবীর সব থেকে কঠিন কাজটা, সহজ কাজটা শেষ, যেটা মুখস্থ করলেও আপনারা সবাই পারবেন। এই যে 3.5 নিতে হবে, 2 দিতে হবে, উপরে একটা নিতে হবে ব্লিড, মাঝখানে প্রিন্টিং, তার ভিতরে হচ্ছে সেফটি, তারপরে মেক গাইড দিয়ে সেফটিটাকে দেখাই দিলাম, আরেকটা সাদা রঙের একটা অবজেক্ট দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সেট করে দিলাম, কাজ শেষ। এটুকু মুখস্থ করলেও হবে, কেউ যদি মাথায় না ঢোকে। কিন্তু এখন আমি যে দিকটাতে যাচ্ছি সামনে, এটা ক্রিয়েটিভিটি, পিওর আইডিয়া, যেটা মুখস্থ না। দেখেন তো গুগলে যে আমরা দেখতে পাচ্ছি, কারোর সাথে কারো ডিজাইন মিলে? প্রত্যেকের মাথাও আলাদা, ডিজাইনও আলাদা। সিমিলার হতে পারে কিন্তু সেম না। হ্যাঁ, তো এখন এইটা হচ্ছে মানে আপনার নিজেকে প্রুফ করার জায়গা। তো এই যে আমি বলছিলাম একটা ক্লাসে, মেবি 2টা ক্লাস আগে বলছিলাম যে ক্রিয়েটিভিটি কিভাবে বাড়বে, আইডিয়া, কনসেপ্ট। হ্যাঁ, টুলস তোতা পাখির মতো মুখস্থ করালেও মুখস্থ একটা সময় হয়ে যাবে, কারোর আগে কারোর পরে। কিন্তু যেটা যেটা আইডিয়া, সেটা চ্যালেঞ্জিং। গ্রাফিক ডিজাইনারের দরকারটাই এই জায়গাতে। হ্যাঁ, বলে না যে এআই বা ক্যানভা, নাম শুনছি? ক্যানভা আর গ্রাফিক ডিজাইনারের মধ্যে পার্থক্য কোথায়? ক্যানভা দিয়ে ডিজাইন করা যায়, কেন গ্রাফিক ডিজাইনার রাখবো? ঠিক আছে, ক্যানভাতে রেডিমেড টেমপ্লেট যা থাকবে ওইটাকে টেনে টেনে ব্যবহার করতে পারবে। আর এই যে সফটওয়্যার, এখানে আমি যেভাবে খুশি সেভাবে কাস্টমাইজ করে ডিজাইন দাঁড় করাতে পারবো, যেটা ক্যানভা পারবে না। এইখানেই হচ্ছে আপনার টিকে থাকার লড়াই, যে আপনার এবং ওর পার্থক্য। কথা বোঝাতে পারছি? তাহলে চ্যালেঞ্জটা কি? টুল শেখা নাকি আইডিয়া জেনারেট করা? তাহলে এখন টুলসেও তো অনেকে আটকে আছে, সেটা কিভাবে ডেভেলপ করবেন? প্র্যাকটিস এবং ভিডিও দেখেন, ওটা আপনার হাতেই। তাহলে আমরা আইডিয়া জেনারেট করার টিপসটা নেই। ছোটবেলায় বাচ্চাদের দেখছেন বাসায় বিছানার মধ্যে ধরেন যে ঢিসুম ঢিসুম, তারপরে ফ্রেন্ডসরে বকাবকি করতেছে, ছোট ভাই নাই বাসায়, তারপরে ছেলে মেয়ে যাদের আছে ঘুমের মধ্যে দেখবেন মানে এলোমেলো বকতে থাকে। হ্যাঁ, তারপরে অনেক কিছু করে, বলেন তো কেন করে? হ্যাঁ, পাশের বাসার রাহাতরে মাইরা একদম ফাটাই দিতেছে ঘুমের মধ্যে। তো এটা কিন্তু সাইকোলজিক্যাল আছে, যে মানুষ যে বিষয়টা বেশি বেশি করতে থাকে তার ডেইলি লাইফে, ওইটা কোনো না কোনো টাইমে, বা যে জিনিসটা নিয়ে বেশি টেন্স থাকে বা যেটা নিয়ে সে বেশি ভাবে, ওইটা তার সাবকনশিয়াস মাইন্ডে ঘুমের মধ্যেও আসে। এগ্রি? ওই বাচ্চারা কিন্তু এটা ওই জন্যই করে। কনসেপ্ট ডেভেলপ করার এটাই একমাত্র রাস্তা। আপনি এতদিন যা যা করছেন, যেগুলো করতে বেশি পছন্দ করছেন, ওইটা থেকে রিভার্স হয়ে এখন বেশি বেশি ডিজাইন দেখতে হবে।
বেশি বেশি দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং ওইগুলো নিয়েই আপনার ধ্যান জ্ঞান তৈরি করতে হবে। এইটা হচ্ছে কনসেপ্ট বিল্ড করার একমাত্র উপায়। বাচ্চাদের ওইটার মতো, ওরা সারাদিন যা করে ওইটা ঘুমের মধ্যে বলতে থাকে। আপনি যখন দেখবেন ডিজাইন রিলেটেড ওয়েবসাইট গুলা বা ভালো ভালো ডিজাইনারকে ফলো করবেন, তখন আপনার ভিতরে ডিজাইনের কনসেপ্ট কাজ করবে, আদারওয়াইজ করবে না। বুঝতে পারছি? এখন দেখার জন্য প্রফেশনাল জায়গা চিনতে হবে। গুগল দেখবেন, সমস্যা নাই, কোনো না নাই। গুগলের বাইরে আলাদা একটা ওয়ার্ল্ড আছে। এই যে দেখেন, এখানে পড়েন কি লেখা, graphicriver.net। নামটা শুনলেই বোঝা যায়, হ্যাঁ, গ্রাফিক্সের নদী না? হ্যাঁ, তাই। এইখানে ডিজাইনার হইতে হইলে নতুন অবস্থা থেকে এইখানে সময় দিতে হবে। কনসেপ্ট ভালো আসবে এখান থেকেই। কিভাবে আসবে? কারোটা দেখে দেখে বানাই ফেলবো না। ধরেন আজকে বিজনেস কার্ডে আছেন, এই যে প্রিন্ট, বিজনেস কার্ডেই ঢুকি আমি, তারপর কর্পোরেটে যাই, নিউ, ওল্ড গুলা দেখবো না। দেখেন, হ্যাঁ, ফ্লায়ার আসছে। আচ্ছা, বিজনেস কার্ডের এই যে দেখেন, মিক্সড আছে। হুম, আচ্ছা, ফ্লায়ার বিজনেস কার্ড দুইটাই আছে। আমরা গুগলে কয়টা বিজনেস কার্ড দেখছি এটার মতো? এরকম চোখে পড়ে নাই। আচ্ছা, এগুলো কাজের বিষয়। ব্রোশিয়ার, আর একটু উপরে যাই। আই থিঙ্ক বিজনেস কার্ডে ক্লিকটা সরে গেছে। হ্যাঁ, এখন স্পেসিফিক বিজনেস কার্ডে আসবে। হ্যাঁ, তো এগুলাতে আপনারা দেখবেন কি কি জিনিস দেখবেন, অনেক কিছু মিলানোর আছে। এরা প্রত্যেকে আলাদা আলাদা ডিজাইনার। এটা একজন ভিন্ন ব্যক্তি, এটা ফ্লায়ার দেখবো না, এটা আরেকজন, এটা খুব বেশি পেঁচাইছে। এই যে দেখেন, এরকম পেজ কতগুলা। পরের পেজে যান। আচ্ছা, এগুলো মনে হয়, আমি এই কার্ডটা একটু ওপেন করি, আমি কিউরিয়াস এটা কবের ফাইলটা। ও মাই গড। আচ্ছা, এখানেও লার্নিং আছে, এখানেও লার্নিং থাকতে পারে। কি লার্নিং? এটা কোনো কাজের ক্যাটাগরিতে পড়ে না, বাট এটাও এখানে অ্যাপ্রুভ আছে $8। আমরা কাজ শেখার জন্য এগুলা ফলো করব না। আমার মনে হয় আপনারা সবাই এটা পারবেন না, এটা বানাইতে, নাকি এটাও বানাইতে পারবো না। হ্যাঁ, এখানে একজন ব্যক্তির নাম আছে, উপরে দুটো আইকন, হ্যাঁ, শেষ। আমরা এগুলা কাজ শেখার জন্য ফলো করব না, বাট এটাও এখানে আছে, এই জন্য আমি ওপেন করলাম। আমরা এরকম, আমার একটা প্রশ্ন, এখান থেকে যে ক্লায়েন্ট যদি বিজনেস কার্ড কিনে, সে কি পেজ ফরম্যাট বা এআই ফরম্যাট কি পাবে না শুধু পিকটাই পাবে? এই যে এখানে লেখা আছে কি কি ফাইল এখান থেকে পাবে। পিএসআর। হ্যাঁ, এটার প্রোফাইলটা দেখেন, শরীফ নাইম। আচ্ছা, হ্যাঁ, এটা বাংলাদেশি।
দেখেন তার এখানে বিজনেস কার্ড, এই যে 4টা সেল 6টা সেল। হ্যাঁ, আচ্ছা প্রাইস কমাই দিছে যদিও, এই জন্য সেল বাড়ছে। আবার এটা $2 করে দিছে সব, এটা আবার $6। মানে এটা হলো রিসেল মার্কেট প্লেস। এখানে যেগুলো আসছে না, এই যে এগুলা, এটা সে $2, এগুলো বিজনেস কার্ড $5 হয়। বাট কথা হচ্ছে একবার বিক্রি হবে না, আনলিমিটেড টাইম সেল হবে। যেমন এটা 2বার সেল হয়েছে, তাহলে সে 2বারই সে $4 পাইছে একটা ডিজাইনে। এই ডিজাইনটাই 2বার সেল হয়েছে, সে 2 $4 পেয়েছে। একই হ্যাঁ, একই মডেল নিচে নিয়ে তারা ক্লায়েন্টরা পাল্টায় চেঞ্জ করে নেয়। কারণ এখানে যে মানুষটার ছবি দেওয়া আছে, এই ছবি তো আর 2জন ক্লায়েন্টের হতে পারে না। এখানে নাম কি দিছে? মার্ক স্মিথ। মার্ক স্মিথ কি 2জন ক্লায়েন্টের নাম হবে? তাহলে এটা কেন কিনছে? আলটিমেটলি ডিজাইন স্টাইলটা কিনছে, ফন্ট গুলা কিনছে। এরপরে কি করবে? যারা এটা পারচেজ করছে তারা আবার এডিট করে চেঞ্জ করে তার ছবি তার নাম বসায় প্রিন্ট করছে। এইটাই হচ্ছে মূলত এই এনভাটো বা গ্রাফিক রিভারের মার্কেটটাই হলো আপনার রিসেল মার্কেট প্লেস, মানে রিসেল যেটা পুনরায় বিক্রি হয়, রয়্যালিটি মার্কেট প্লেস। অ্যামাজন মানে অ্যাফিলিয়েট টাইপ, একটা প্রোডাক্ট বারবার বিক্রি হতে থাকবে আর সে বারবার পেমেন্ট পাবে। হ্যাঁ, শাটার স্টকের নাম তো সবাই শুনছি, এমন কেউ নাই যে শাটার স্টকের নাম শুনি নাই। শুনছি না? শুনে নাই, যে শুনে নাই শাটার স্টকের নাম শুনি নাই। মুখ দেখে মনে হলো কনফিউজ, শুনে নাই। শাটার স্টকের নাম সবাই জানে, যে ওইখানে ছবি টবি পাওয়া যায়, ওইখানে ভেক্টর ফাইলও বিক্রি করা যায়। আচ্ছা, শাটার স্টকে থেকে যে ছবি নামান আপনি, তাহলে আপনি তো ফ্রিতে নামাই ফেলছেন, আবার কেনাও যায়। তা যে দিল তার কি লাভ? সে যে কষ্ট করে ধরেন দুর্লভ একটা পাহাড়ের উপর একটা পাখির ছবি তুলছে, আপনি নামাই ফেলছেন। ওই যে ডাউনলোড করলেন আপনি, ওই ডাউনলোডের একটা ডলারের পার্সেন্টেজ সে পায়। ঠিক আছে, ওটা রেভিনিউ শেয়ার করে। গুগল যেমন, ইউটিউব যেমন রেভিনিউ শেয়ার করে কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে, এই রকম। যাক, এইটাও ওই রকম। হ্যাঁ, তো এখন আমরা এই মার্কেটে কাজ করতে গেলে ভালো ডিজাইন সেন্স থাকতে হবে। তারপর এটার একটা প্রসেস আছে, ওই প্রসেসে ফাইল রেডি করতে হয়, দেন সাবমিট করলে ওখানে আবার একজন চেক করে, রিভিউয়ার। আপনি দিলেই তো নিয়ে নিল না, তো চেক করবে সবকিছু ঠিক থাকার পর। যদি মনে হয় যে ডিজাইনটা ইউনিক, ভালো, কপি পেস্ট করে নাই এবং কি ফাইল প্রসিডিওর ঠিক আছে, তখন তারা অ্যাপ্রুভ করে। এই যে দেখেন এই 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 ছেলেটার প্রোফাইলে এখানে কি, এই যে আইটেম কয়টা, 114টা সেলস, মানে তার টোটাল ডিজাইন হচ্ছে এখানে, আর এখানে তো লেখা থাকে, এটা হচ্ছে সেলস, মানে এখানে যতগুলো আইটেম আছে, এই যে কোনোটা 2টা সেল হয়েছে, কোনোটা সেল হয় নাই, কোনোটা 4টা সেল হয়েছে, এটা 6টা সেল হয়েছে, এইভাবে কাউন্ট করে করে 114টা। তাহলে দেখেন $2 তো মিনিমাম, কোনোটা $6 আছে, $8 আছে। তাহলে সিমultaneous সেল এবং পেমেন্ট, এই দেখেন এটা $2 করে 22টা সেল পাইছে। হুম, তো যাই হোক, তাহলে ভালো না? ধরেন আপনার যদি এরকম 50টা মিনিমাম থাকে, চিন্তা করেন, 50টাই ধরলাম। কারো কারো, ও আচ্ছা, এই যে আইটেম এখানে দেখা যাচ্ছে, আমি এই যে অনেক ছোট করে এই জন্য খুঁজে পাচ্ছিলাম না। 47 আইটেম, তাহলে 47 আইটেম সেল হয়েছে তার 140। এটা সিম্পল প্রোফাইল, আরো অনেক বড় বড় প্রোফাইল আছে, 500, 600, 1000 আইটেম। তাহলে 1000 আইটেম থাকলে বা 100 আইটেম থাকলে, 500 আইটেম থাকলে, ওইগুলা যদি ধরেন ডেলি যদি
ডেইলি ধরলাম যে তার মাত্র 5টা সেল হয় 100 আইটেম থেকে, সর্বনিম্ন $2 করে ধরলাম, তাহলে প্রতিদিন $10, 30 দিনে 300, 1 মাসে 35,000, 40,000। রয়্যালিটি বলছিলাম না, রয়্যালিটি আর্নিং, যে আমি আর এখন বলতে পারেন যে আমার কি তাহলে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা পরে করতে হয়েছে নাকি? না, এই যে এটা যে সেল হয়েছে 22 বার, বলেন তো সে কি 22 জনকে 22টা ডিজাইন করে দিছে? এই একটাই 22 বার সেল হয়েছে। তাহলে আইটেম বাড়াইতে হবে, আইটেম যদি বেশি থাকে তাহলে ওই যে সেল হইলে তখন টোটাল অ্যামাউন্টে গিয়ে হিট করে। তো এখন যাই হোক, এটাকে আপনারা ফিউচারে করবেন, আগে তো ডিজাইনটা শিখতে হবে। তাহলে এখন এটাকে যদি একটা টার্গেট করা যায় যে আমি আমার প্রোফাইলে 50 থেকে 100 আইটেম আগামী 1 বছরের মধ্যে বানাবো, এটা পরবর্তী 20 বছর আপনাকে ফল দিবে কিনা চিন্তা করেন। আপনি অসুস্থ, আপনি কাজ করতেছেন না, আপনার প্রোফাইল কিন্তু এখানে স্টপ নাই। এই যে এই ছেলে এখন রানিং থাকুক অফলাইন থাকুক ডাজেন্ট ম্যাটার, এই যে এগুলা ভিজিবল আছে। ক্লায়েন্ট আসতেছে, ধরেন যে তার এখান থেকে এই যে 12 জায়গায় হুট করে দেখলেন আপনি 13 হয়ে গেছে, এখান থেকে $2 কেটে তার প্রোফাইলে কিন্তু অটোমেটিক দিয়ে দিবে। এইটা ওয়ান কাইন্ড অফ বলতে পারেন যে রেভিনিউ শেয়ারের মতোই। তাহলে একটা স্ট্রং প্রোফাইল ক্রিয়েট করতে পারলে ওইটা আপনার পরবর্তীতে সেভিংস বলতে পারেন। যাক, আমরা এখন যেটা আমাদের উদ্দেশ্য হিসেবে থাকবে, আমরা কনসেপ্ট গুলা দেখব। এখন ডিজাইন কোয়ালিটি ভালো না হলে কিন্তু এখানে সে অ্যাপ্রুভ করাইতে পারতো না। তো প্রত্যেকটা জায়গাতে কোন কোন জায়গাতে আপনারা বিষয়গুলো খেয়াল করবেন যে আমার ডিজাইনটা প্রফেশনাল হয়েছে। প্রফেশনালের সিমটম গুলা বলে দেই যে কি কি বিষয় খেয়াল করবেন। এখান থেকে একটা ডিজাইন, আচ্ছা সবগুলাই রাখছে ছোট করে, আশা করি আপনাদের এখানে দেখা যাচ্ছে ভালোই। আচ্ছা, আমি একটু মিলাই দিই আপনাদের। দেখেন কালার, প্রথমে আসি কালার থেকে। সে কি এখানে 4-5টা কালার ইউজ করছে? 2টা, রেড আর ব্ল্যাক। সাদা কমন, ওটার আলাদা ধরবে না, এসে পুরো ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা আসছে, ওটা সাদা ধরা যাবে না। মেইনলি কালার হচ্ছে 2টা, রেড ব্ল্যাক, 2টা কালার আনছে। কেউ কেউ দেখবেন একটা কালার দিয়ে করে ফেলছে। তাহলে প্রফেশনালের প্রথম সিমটম, একাধিক কালার ইউজ করা যাবে না, সর্বোচ্চ 2টাই এনাফ। তারপরে আসি ফন্টস। আমার টেক্সট লেখা তো গ্রাফিক্স প্রিন্সিপালের অন্যতম। আমার টেক্সট গুলো যে আমি লিখবো, ওই যে আমার কম্পিউটারে বাই ডিফল্ট যেসব ফন্ট আছে, মিরিয়েট প্রো, এরিয়াল, এগুলো দিয়ে লিখবো? কখনোই না। ফন্ট নিয়ে গত ক্লাসে অনেক আলোচনা করছি। ওই সেন্ট শরীফ ক্যাটাগরিতে যত ফন্ট আছে সব প্রফেশনাল। আচ্ছা, এই ব্যক্তি কি ফন্ট ইউজ করছে এটাও আমি দেখাই দেই। এই যে দেখেন, এটা আপনাদের জন্য একটা ভালো বিষয়। এই ডিজাইনটাকে প্রফেশনাল, এটা তো মানেন। তাহলে এখানে যে ফন্টটা ইউজ করছে এটা একটা প্রফেশনাল ফন্ট। প্রত্যেকটা ডিজাইনের নিচে এখানে গেলে ফন্ট পাবেন, ফন্টের ইউআরএল লিংক দেওয়া থাকে। হ্যাঁ, মনসেরাতের নাম বলছিলাম আমি। এই যে এটাতে ক্লিক করি, দেখেন এই ফন্টের ডাউনলোড লিংকটা চলে আসবে। ঠিক আছে, ডাউনলোড অল। তাহলে আমাকে কষ্ট করে খুঁজে বেরও করতে হলো না। বের করতে হয়েছে, আমি এখান থেকে কিন্তু পেয়ে গেছি। এই যে, তার মানে এখান থেকে আরেকটা জিনিস প্রমাণ হলো, আমি এখানে এসে যেমন ডিজাইন শিখতে পারতেছি, ফন্ট পেয়ে যাচ্ছি, এবং এরকম আপনি যদি 50টা ডিজাইন 50টা ট্যাবে ওপেন করেন, তাহলে 50টা ডিফারেন্ট ফন্ট আপনি পেয়ে যাচ্ছেন। তার মধ্যে দেখবেন 10-15টাতে সিমিলার ফন্ট মিলে যাবে। তাহলে এখানেও কিন্তু প্রমাণ হয় যে ভালো ফন্ট গুলা আমি কিভাবে ইজিলি পেতে পারি। ওই যাক, আচ্ছা কালার গেল, ফন্টস গেল। অবশ্যই আমরা ভালো ফন্ট ইউজ করব। ফন্ট গুলা বসাবো কিভাবে, প্লেসমেন্ট করব কিভাবে, দেখেন
প্রত্যেকটা থেকে প্রত্যেকটার গ্যাপ, অ্যালাইনমেন্ট, প্রেজেন্টেশন, এইখানে এসে নিজেকে চিন্তা করতে হবে। এখন আমি একটা দিয়ে রাখলাম, একটা ফন্ট দিয়ে রাখলাম 24, একটা দিয়ে রাখলাম 5, একটা 7, একটা 10, এগুলোকে ক্রস চেক করবেন যে হ্যাঁ, ক্লায়েন্টের নাম, হেডলাইনের জায়গাতে তো হেডলাইন নামটা বড় হবেই, ডেজিগনেশনটা ছোট হবে, ঠিক আছে। তারপরে এখানে কি তার কন্টাক্ট ইনফো, এটা একটা ফন্টে আসবে। সাইজগুলোতে যাচ্ছি, আমি যখন একটু প্র্যাকটিক্যাল দেখাবো বলবো। ওকে, এটা ইমেজ, এটার ভিতরে টাচ করে দেখা যাবে না। আচ্ছা, আইকন গুলা দেখেন, তিন রকম দেয় না, আইকন তিনটাই দিছে ফ্ল্যাট সাদা কালার। আইকনের বাইরে ব্যাকগ্রাউন্ডটা দিছে কি, ওই যে ব্র্যান্ড কালার রেড আর ব্ল্যাক। মানে এই জায়গার থিমটা ধরেন এরকম, আরো ওপেন করেন, সবগুলাতে এরকম ইয়ে পাবেন। লক্ষ্য করেন ক্লায়েন্টের নামও চেঞ্জ করে নাই, ওই যে মার্ক স্মিথ, ওই টেমপ্লেটের উপরে সে চেঞ্জ করছে। দুটা ডিজাইনের মধ্যে চেঞ্জ দেখেন। এখানে কি করছে, সার্কেল দিয়ে একটু রেড দিছে, এদিকে ব্ল্যাক দিছে, আবার রেড দিছে। দেখেন মার্ক স্মিথ পুরা টাইপ সেগমেন্টটা সেম। আবার এটাতে খেয়াল করেন, দেখেন সেম, শুধু কি করছে, এখানে একটা ব্লু কালারের একটা 50% শেপ ইউজ করছে, আর এখানে ওই যে সার্কেল বাদ দিয়ে একটা রেক্টেঙ্গুলার এই কোণাটা রাউন্ড করে দিয়ে এখানে একটা কিউআর কোড দিছে। ওই একই ডিজাইনার একই কন্টেন্ট রাখছে, এটাতে সে 6টা সেল পাইছে, এটাতে 4টা। তার কিন্তু এক্সট্রা কোনো পরিশ্রম করতে হয় নাই, সে শুধু ডিজাইনের ওই শেপের জায়গাটা চেঞ্জ করে দিছে, তারই ডিজাইন। লেখা টেখা দেখেন সব সেম। হ্যাঁ, এই কালারও দেখেন সেম, কালারও সেম। ইমেজ চেঞ্জ, ইমেজের প্লেসমেন্টের স্টাইলটা চেঞ্জ। বুঝেন, এগুলো করে কিন্তু তার তার আপনি সবগুলো ডিজাইন ফলো করেন, দেখবেন যে এই ঘুরে ফিরে এগুলাই পাবেন। এই যে মাঝখানে আরেকটা আছে, হ্যাঁ, এই যে এখন দেখেন, এখন আবার ওই সাইডে না রেখে এখানে রাখছে। তাহলে এখন আমি আপনাদেরকে ডিজাইন কনসেপ্ট মাথায় ঢুকানোর জন্য আমার কয়টা ডিজাইন করে দেখাইতে হবে, বা আদৌ কোনো প্যারামিটার আছে কিনা যে এতগুলো ডিজাইন আপনি করে দেখাইলে আমাদের কনসেপ্টের জায়গায় সবার ভিতরে 100% হয়ে যাবে। এটা কি আমার কাছে সমাধান? আমি তো একটা করে দেখাবোই, কিন্তু এরকম কয়টা আমি দেখাইতে পারবো একটা ক্লাসে? বিজনেস কার্ড সম্ভব কয়টা দেখানো? একটাই তো হচ্ছে না, কত কিছু বলতেছি, দেখেন কত কথা বলতে হচ্ছে, একটাই হচ্ছে না। ধরেন একটা শেষ করলাম, এই একটা কি আপনাকে প্রত্যেকবার এই লোকের প্রোফাইলে কতগুলো কার্ড দেখেন তো, একটু খেয়াল করেন তো। তাহলে কি প্রত্যেকটা কার্ডের সময় কি সে প্রত্যেকবার গিয়ে বিজনেস কার্ডে ক্লাস করছে, নাকি একটা একটা নতুন করে কোর্স করছে? তাহলে আপনাদের কি করতে হবে? তাহলে সেও সেও কিন্তু শিখছিল সময় একটা টপিক দেখেই, হয়তোবা একটা ক্লাস নয়তোবা একটা ভিডিও দেখে শিখছে। তারপরে যে প্রত্যেকটা ডিজাইন ভিন্ন ভিন্ন, ডিফারেন্ট, কোনোটার সাথে কোনোটার দেখবেন মিল নাই। এই যে দেখেন প্রত্যেকটা শেপের জায়গাতে চেঞ্জ, কালারের জায়গাতেও চেঞ্জ আসছে, ফন্টের প্লেসমেন্টে চেঞ্জ আসছে। এই যে একটা আবার এখানে ক্যালেন্ডার করছে, দেখেন এই ক্যালেন্ডারের সাথে এই ক্যালেন্ডারে কোনো মিল নাই। সিম্পল দুটো রেক্টেঙ্গুলার, আর নিচে ডেট প্যানেল, উপরে একটা ইমেজ, বাট দেখতে ভালো লাগছে। প্রফেশনাল ডিজাইনগুলো এরকমই হয়, একটা দুটা কালার, যত ঝরঝরা সিম্পল প্রেজেন্টেশন করা যায়, যত বেশি আপনি গভীর মানে ইয়ে করবেন, কমপ্লেক্স করবেন ডিজাইন, তত নষ্ট হবে। আর ম্যাটেরিয়ালস গুলো হতে হবে ভালো, ফন্টস, শেপ, ইমেজ, এই যে তিনটা জিনিস বলছি এনাফ। বাকিটা থিওরি, ওই যে সাইজ কত, এগুলো হলো থিওরি। দেখেন এই যে আবার আরেকটা ক্যালেন্ডার, তার প্রত্যেকটা কাজই এখানে ভালো, চোখে পড়ার মতো।
দেখেন কি করছে, এখানে এই পাশে রাখছিল 2024টা, এটাকে এই পাশে রেড কালার করে দিয়েছে, ইমেজ চেঞ্জ। তো আচ্ছা, বিজনেস কার্ডে আবার আসে, ইমেজ মেইন ফাইলের ভিতরে থাকে না, মকআপ প্রেজেন্ট করার সময় ইমেজটা দেখাইতে হয়, না হলে ডিজাইন সুন্দর লাগবে না, কারণ ইমেজের কপিরাইট আছে না। আপনি এই সে যে ইমেজ ইউজ করছে সে তো ফ্রিপিক থেকে আনস্প্লেশ থেকে ইউজ করছে, এটা তো ওদের প্রপার্টি, সে ডিজাইনে দেখানোর জন্য এই ইমেজটা ইউজ করছে, কিন্তু এই ইমেজটা ক্লায়েন্ট প্রিন্ট করতে পারবে না। হ্যাঁ, তো ক্লায়েন্টকে হয় কিনে নিতে হবে, অথবা তাকে দিয়ে অন্য ইমেজ বসাইতে হবে। যাক, তাহলে এই যে দেখুন ডিজাইনগুলো ফলো করেন। তো একটা প্রোফাইলে আপনারা দেখলে অনেক কিছু, আরো আছে এরকম, একজন ব্যক্তির প্রোফাইল দেখাচ্ছি শেষ হচ্ছে না। একটা প্রজেক্ট কি আলাদা আলাদা মার্কেট প্লেসে দেওয়া যাবে? না, একটাই তো। একটাতেই। তবে স্ট্যান্ডার্ড আর ইয়ে আছে, কি বলে ওটাকে, দেওয়ার সময় একটা এগ্রিমেন্ট ইয়ে করতে হয়, ঠিক চিহ্ন দিতে হয় যে আমারটা একাধিক মার্কেট প্লেসে দিতে পারবো কিনা। যদি একাধিকটাতে দেওয়ার জন্য আপনি দেন তাহলে পার্সেন্টেজ কম পাবেন। সরকারি না, এইটাই দেওয়া যাবে, আরেক মার্কেটে দেওয়া যাবে। সেই ক্ষেত্রে এক্সক্লুসিভ নন এক্সক্লুসিভ এগ্রিমেন্ট। এক্সক্লুসিভ হলে এই যে $6 আপনি $5 পাবেন, 1% এখান থেকে তাদের চার্জ আছে 25%। এই মার্কেট প্লেস যে আপনাকে করার সুযোগ দিচ্ছে তাদের স্বার্থ কি? আপনার এটা $6 বিক্রি হলে 25% তাদের দিতে হবে, ফি দিতে হবে। তাহলে বাকিটা ধরেন আপনি ধরেন $100 $75 আপনার রইলো, $25 চলে গেল। এখন তাহলে আপনি পাইলেন কত? বেশিরভাগ আপনি পাইলেন। কিন্তু যদি আপনি নন এক্সক্লুসিভে যান যে আমি এই মার্কেটেও দিব আরেক মার্কেটেও দিব, দুই মার্কেট থেকেই আমি ইনকাম করবো এটা দিয়ে, তখন ওই যে 75% দেয় না, ওইটা কমে চলে আসবে 45%, এক্স্যাক্টলি ফিগারটা মনে নেই, এরকম মানে কমে আসবে। নন এক্সক্লুসিভে লাভের অংশটা কম। লাভের অংশটা কমে আসবে। দিতে পারবেন না বলাটা ভুল, দিতে পারবেন। তো দেওয়ার সময় ওই বাটনে একটা চিক চিহ্ন আসে যে এক্সক্লুসিভে যাচ্ছি না নন এক্সক্লুসিভে যাচ্ছি। মানে এমনি অ্যাকাউন্ট যদি খোলা থাকে যে 40 দিন বা 27 একটা নিয়ম থাকে, 40 দিন তারপর ফ্রি থেকে এরো, কিন্তু এটা যদি ওভার হয়ে যায় তখন কি আবার প্রজেক্ট দেওয়া যায়? এটাতে ওভারের কোনো ইয়ে নাই, রেস্ট্রিকশন নাই। স্যার যে এখানে যে লেখা থাকে যে 40 দিনের ভিতরে 10টা প্রজেক্ট দেওয়া লাগে। এইটা তো ওইটা না, এটা তো ওইটা না, এটা কি ওইটা? এটা হলো গ্রাফিক রিভার। আমি কি ফ্রি পিক পড়াইতেছি? না ফ্রি স্যার, মার্কেট প্লেসে কথা বলছি। না, ফ্রি পিকের 40 দিনের নিয়ম থাকে, এটা থেকে আমি একবারে বলছি 40 দিনের নিয়ম, তাহলে এটারে ওইটার সাথে গুলাইতেছেন কেন? ওইটা তো আমি এগ্রি করলামই, ওটাতে তো ওটা আছেই 10টা আইটেম দিতে হবে, এত দিনের নিয়ম, কিন্তু এটাতে অ্যাকাউন্ট করে আমার যখন খুশি আমি দিতে পারবো। আচ্ছা যাক, আমরা দেওয়ার ব্যাপারটা এখন না, এগুলা না, আমরা ডিজাইন সেন্সটাকে এখান থেকে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এরকম একটা প্রোফাইল সার্ভে করে ফেলবেন, মিলাবেন। না, না, যদি সে আপনাকে মেসেজে নক দেয় বা কন্ট্যাক্ট করে তাহলে ব্যাপারটা ঠিক আছে, সেটা ফ্রি না, সেটার জন্য আবার আপনাকে পে করতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ যদি ডিজাইন, হ্যাঁ, মেইন ফাইলটাই পেয়ে যাবে ডিজাইনের, সে সবই পাবে, কিন্তু কোনো এডিট আপনি এখন করে দিতে পারবেন না তাকে, যা আছে তাই পাবে। যদি মনে হয় যে আপনাকে দিয়ে এডিট করাবে তাহলে সে আপনাকে নক দিতে পারবে। ফটো এই যে এখানে দেখতে পাচ্ছেন না, এই ফটোটা শুধু ছবিতে আছে, কিন্তু এটার যে মেইন ফাইল, এই যে ভেক্টর ফাইল, ভেক্টর ফাইলের ভিতরে ছবি দেওয়া নাই, ওখানে ফাঁকা রাখা আছে, ওই ছবিটা উনি বসাই নেবে বা উনি কোনো ডিজাইনারকে দিয়ে বসাই নেবে। হ্যাঁ, এখন ওই কাজটার জন্য আপনাকে নক দিতে পারে, নাও দিতে পারে, অন্য কাউকে দিয়ে বসাইতে পারে। তার কথা হচ্ছে পারচেস করার সাথে সাথে এই যে বাই নাও করার সাথে সাথে সে কি পাবে? ভেক্টর ফাইলটা পেয়ে যাবে, ওইটা নিয়ে সে কি করবে সেটা তার বিষয়। হ্যাঁ, যাক, এইটা মার্কেট প্লেসের নিয়ম কানুনের মধ্যে, ওইটা যদি এই মার্কেট প্লেসটা শিখেন তখন ওই টার্মস এন্ড কন্ডিশন গুলো আসবে।
ওটার সাথে ওটা। যাক, আমরা ডিজাইন, তাহলে আমরা এখান থেকে যেটা শিখবো সেটা সবাই খুব ভালোভাবে নেন যদি ডিজাইনার হওয়ার ইচ্ছা থাকে। আর যদি মনে করেন তারে না আর কয়দিন আসবো তারপর আমি নাই, একদম খাঁটি বাংলায় বললাম, তাহলে এত কিছু মাথায় নেওয়ার দরকার নাই, প্রেশার ফ্রি থাকেন। আর যাদের ডিজাইন শেখার ইচ্ছা আছে তাদের এই প্রত্যেকটা কথা বাণী হিসাবে নিতে হবে, বাণী। ক্লিয়ার? আচ্ছা, আমি তাহলে এখন আসলে এগুলো গুরুত্বপূর্ণ কথা বলছি, আমি একটা ধূপ করে ধরে একটা বানাই দেখাই দিলাম, ওইটা যেমন ঠিক হতো না, এইটা না বললেও হতো না। একই জিনিস, ইপিএস এআই ভেক্টর একই জিনিস, একদম যমজ ভাই বোন। এই যে এখানে সেভ দেই না, আমরা দেখি নাই কখনো ভালো করে, এই যে এখানে কি আছে, এটাই তো ওখানে লেখা না, এটাও ছিল, এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইপিএস, আপনি এই ফরম্যাটেও দিবেন, এই ফরম্যাটেও দিবেন। আচ্ছা, আমি সেভের ব্যাপারে আবার পরে যাব। এখন আমার কনসেপ্টে আমি যেটা আসে এরকম একটা হয়তো বা ডিজাইন করব, কিন্তু প্রত্যেকবার আপনি যখন ভিন্ন ভিন্ন প্রজেক্ট পাবেন আপনাকে ভিন্ন ভিন্ন ডিজাইনই করতে হবে। আর সেটা কিভাবে হবে, সেটার ওই যে এটাই হলো মূল মন্ত্র, যেখানে আমরা দেখলাম বিভিন্ন স্টাইল দেখলাম, এখন আমি একটা স্টাইলে একটার সাথে আরেকটা স্টাইল, বা আমি একটা স্টাইল করতেছি, আমার মাথার মধ্যে অটোমেটিক দেখবেন, আপনি কাজ করতে করতে দেখবেন আপনার মাথায় চলে আসবে। কিন্তু ওই আসাটার আগে আপনাকে এই রিলেটেড মিনিমাম মিনিমাম 50টা কাজ নিজের করতে হবে, মানে নিজে বলতে না দেখে না, দেখে দেখে করতে হবে। ওই যে এই জন্যই কিন্তু ওই যে রাহাতের ঘটনা বলেছিলাম, হ্যাঁ, বাচ্চারা যেটা করে, যে ও সারাদিন যেটা করে ওইটা ঘুমের মধ্যেও করবে। তাহলে এখন আপনি যখন এরকম আপনি সবসময় ডিজাইন নিয়েই থাকবেন, তখন দেখবেন যে আপনার হাতে যখন মাউস আসবে কিছু একটা হয়ে যাবে। বুঝতে পারছি? আর দেখার অপশন তো থাকেই। এমনও ক্লায়েন্ট পাবেন বলে দিচ্ছে যে এই তুমি ই করো, এই একটা সুন্দর দেখে 2-4টা মিলে একটা করে দাও, ঝামেলা শেষ। হ্যাঁ, আরো অনেক ক্লায়েন্ট আছে এই গ্রাফিক রিভার চিনে না, এখানে আইসা 3টা ডিজাইন দেখলে আমি একটা ইউনিক বানাই ফেলতে পারি। হ্যাঁ, তো কেউ আসলে মাথার মধ্যে 100 ডিজাইনের কনসেপ্ট নিয়ে বসে নাই, আমরা করতে করতে দেখে দেখে বা একটা একটার সাথে কম্পেয়ার করে হয়ে যায়, আপনাদেরও হবে। তাহলে যেগুলো বললাম এগুলো একটু করতে হবে। তো শুরুতেই প্রেশারটা কেউ নিয়েন না, মানে আজকে ক্লাসের পরে বাসায় গিয়ে এইরকম সাদা কাগজের মধ্যে যে আমি এখন একটা কিছু ইউনিক বানানো শুরু করি, হতাশ হয়ে যাবেন, আসবে না মাথায়। হ্যাঁ, আপনাদের প্রথম কাজ হবে এই যে এরকম যেটা যেটা ভাল লাগে দেখে দেখে বানান। এখন আমার ইউনিক কনসেপ্ট দিয়ে আপনার কিছু উন্নতি হবে না, ওইটা আপনাকেই ওই জায়গাটা ডেভেলপ করতে হবে, যা যা বললাম এভাবে করতে হবে। আচ্ছা, তাহলে আমি ইউনিক করতে পারি, বাট আমি আপনাদেরকে এটা দিয়েই দেখাই নাকি, যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা অনেক ইয়ে করেছি। ইউনিক করতে গেলে আমাকে এখন আবার ভাবতে হবে, কাটতে হবে, আবার আমি ডিসিশন চেঞ্জ করব, হ্যাঁ, সময় যাবে। ব্রেক নিবেন আজকে নাকি না? দরকার নেই। তাহলে আমরা যেমন এই ডিজাইনটা দিয়েই আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, যেমন কয়েক মিনিট চিন্তা করলে এটার আদলে আমি দেখেন, আমি এখানে মুখে মুখে বানাই ফেলবো। এই যে উপরের দিকে পকেটের মধ্যে দিছে না, এটাকে জাস্ট রিভার্স করেন, এটা নিচে দেন, এই লেখাগুলো উপরে উঠে দেন, 2 সাইডে কালো 2টা ডিলিট করে দেন, ওই জায়গায় সার্কেল দিয়ে দেন, কনসেপ্ট ইউনিক, কালার চেঞ্জ। মাথায় কিছু ঢুকে নাই? দেখেন আমি করে দেখাই, ও যা করছে এটা থেকে আমি নিলাম। আচ্ছা, শুরুতে কি বলছি, উপরের দিকে আছে ওই রেড কালারের শেপটা, এটা 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 টানবো নিচের থেকে,
এখানে রেখে দিলাম। এই যে রেক্টেঙ্গুলার নিচ্ছি, দেখেন ডিজাইন দেখে দেখেও শেখা যায়। এই পর্যন্ত। এখন দেখেন এটা একটু কার্ভ আছে না, আমি কন্ট্রোল আর দিচ্ছি, রোলার তো দেওয়াই আছে, এই পর্যন্ত বা আর একটু বেশি হতে পারে, তাহলে এই পর্যন্ত। এখন বলতে পারেন যে ওই পাশ থেকে এই পর্যন্ত যে নিলেন কতটুকু, একদম মাপঝোক ধরেই করব। তাহলে আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার নিতে পারি না, মানে জাস্ট করার জন্য, যে এখানে কতটুকু গ্যাপ এটা বের করার জন্য। বুঝছেন কিছু? এখন আরেকটা রুলার টানবো এই পর্যন্ত। এই যে ডিরেক্ট সিলেকশন টুল দেখেন কত প্রয়োজন। যদি মনে করেন বেশি হাইট হয়ে গেছে, এটা তো মক আপ করছে, আমি আর একটু নামাই ফেলতে পারি যে 50%। এখন নিচের টুকু কি আমি আবার ডিরেক্ট সিলেকশন টুলে যাবই না, এই যে পাথফাইন্ডারে যান, ধরেন মাইনাস করে দেন, নিচের টুক চলে যাবে, এগুলা ধরে ডিলিট, এটাও ডিলিট। তারপরে কি করছে মাঝখানে, আচ্ছা এটা কালার, আচ্ছা কালার রেড না, আমি কালার পুরোপুরি পাল্টাবো, ব্লুতে যাই, একটু ডার্ক ব্লু দেই, একটা সার্কেল, রাইট, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটার উপর আরেকটা, শিফট অল্টার দিয়ে বড় করলাম, ওইটাকে দিয়ে দিলাম স্ট্রোক। এই যে এটা হলো কিনা বাইরেরটা, আরেকটু ছোট। আচ্ছা এটার সাথে কি হবে, ছবি, ছবি ক্লিপিং হবে, ফাইল থেকে প্লেস, কি প্লেস করব, আচ্ছা ইমেজ। আচ্ছা আমরা এখানে একজন মডেলের ছবি নামিয়েছিলাম, ধরেন উনি ক্লায়েন্ট সাপোজ, হোক, পরে আমরা ছোট করতে পারবো না এটাকে। তাহলে ক্লিপিং মাস্কের শর্ত কি, ছবি যাবে এই যে পিছনে দিয়ে দিলাম শর্টকাট। হ্যাঁ, আমার তো তার এখানে ফুল বডি আসা দরকার নাই, শুধু বুক পর্যন্ত তার ফেসটুকু আসবে। এটার অপাসিটি একটু কমিয়ে দেখলে ভালো হয় না, দেখেন তাহলে আরেকটু উপরে উঠবে, এই যে এরকম। আর একটু বড় করা যায় যাতে ফেসটা কি হয়, ফোকাস হয়, দেখছেন? ব্যাস, এখন এটা ধরলাম, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা স্ট্রোকটা ওখানে একটু বোল্ড ছিল, তাহলে ওই যে আমি বড় করছি না, এই জন্য স্ট্রোক কি হয়ে গেছে, চিকন হয়ে গেছে। 4, আচ্ছা 4 থাকলো, আরেকটু কমাই, ব্যাস, আরেকটু বাড়াতে হবে। আগে আগে আমরা কাজটা করে নিয়ে তারপর আউটলাইন করব, কেমন? এখন স্ট্রোকটাকে কি করতে পারি, অবজেক্ট, পাথ, আউটলাইন, স্ট্রোক। এখন এটা ফিল হয়ে গেছে, দুটাকে ধরে গ্রুপ। এখন ছোট করেন ওটার মতো করে, সমস্যা নেই। এটা আপনাকে, এই যে দেখুন আমার ইমেজের সেন্টার পয়েন্ট আর হচ্ছে ওই যে যে পকেটের মতো যে শেপটা বানাইছি তার সেন্টার পয়েন্ট একসাথে হয়ে গেছে, কিন্তু মানে একদম ইয়েতে পারফেক্ট আছে। এটার কালার কি দিব, ওখানে কি করছে, ব্ল্যাক। আচ্ছা রেডের উপরে ব্ল্যাকটা দেখা যাচ্ছে, আমার এখানে ডার্কের উপরে আনগ্রুপ